আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। Welcome back to another live stream. আজকের লাইভ স্ট্রিমটি আশা করছি একটি very helpful, informative and useful লাইভ স্ট্রিম হবে আপনাদের সবার জন্য। সো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ very much for joining. রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন বিকজ আমরা অনেক ইম্পর্টেন্ট টপিকস কভার করব যেটা অনেক ইউজফুল হবে স্পেশালি যারা স্টুডেন্টস আছেন বা প্ল্যান করছেন on immigrating to a foreign area, specifically England or the UK. So আপনাদের যদি কোনো questions থাকে about the immigration process, student visa process, anything like that, আশা করছি যে আপনাদের questions address করা হবে in this live stream. And যদি extra কোনো questions থাকে, please do leave it in the comment section. এবং আমরা চেষ্টা করব আপনাদের সবার questionnaire answer দিতে to the best of our ability. So আজকে I'm very lucky and fortunate to introduce two very special and knowledgeable people আমাদের সাথে জয়েন করবেন। ওনারা very respectable people and ওনারা চেষ্টা করবেন আপনাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে and to help you in any way. So without further ado, আমি ওনাদেরকে introduce করব না too in depth. ওনারা ওনাদের নিজেকে introduce করবে, but I'm sure যে আপনারা সবাই ওনাদেরকে already চিনেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট শাইলা আন্টি এবং Barrister Arif. So, Shailin Auntie, if you could please introduce yourself to the viewers. আসসালামু আলাইকুম প্রিসিলা এবং আসসালামু আলাইকুম ব্যারিস্টার আরিফ কবির চৌধুরী এবং নিচে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা আমাদের রেকর্ডেড লাইভটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি। আমি একজন পেশায় অ্যাডভোকেট, যদিও আমি সরাসরিভাবে প্র্যাকটিসের সাথে খুব একটা জড়িত নই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে অ্যাডভোকেসি শেষ করে এসেছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করে এসেছি। আমি কাজ করছিলাম ছোট একটা চেম্বারে, লমেটিক সলিসিটর ফার্ম। বিকজ অফ মাই ফ্যামিলি কমিটমেন্ট আমি হয়তো কন্টিনিউ করতে পারছি না অন এন্ড অফ, বাট আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। তা আশা করি আজকের লাইভ স্ট্রিমটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার সাথে যেহেতু একজন প্রফেশনাল আছেন যিনি ইমিগ্রেশন ল নিয়ে কাজ করছেন, ব্যারিস্টার আরিফ কবির চৌধুরী, আমি যে জিনিসটা কভার করতে পারবো না ইনশাআল্লাহ উনি বাকিটা জিনিস কভার করে রাখবেন। এবং আমরা চাচ্ছি সুন্দর কমেন্টস এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Thank you very much. Barrister Arif, if you could please introduce yourself to the viewers. Thank you very much, Priscilla. Assalamu alaikum first. আমি প্রথমে একটু বলতে চাই, it is an absolute honor and respect basically and privilege to be on your show, Priscilla. Thank you. সবাই জানেন প্রিসিলা হচ্ছে একজন ইয়াং very famous YouTuber based in New York. আমার মনে হয় তাকে আসলে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে আপনার শোয়ে আজকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ। No, thank you so much for taking the time out of your very busy day to join us today. That means more to me than I can express. Thank So you. once again, যারা comment section-এ আছেন আপনাদের যদি কোনো important questions থাকে আমি note করে রাখবো, and if we cover them throughout this live stream then we will, and if we don't get to it, we will get to it at the end of this live stream or towards the middle. So আজকে আমরা cover করবো a lot of important things regarding immigration, student visas and everything associated with that. So আপনারা অনেকেই আছেন যারা interested in traveling to a foreign country or studying in a foreign country. So আশা করছি এই live streamটি আপনাদের জন্য helpful হবে, and if আপনারা think করেন যে helpful হবে, then please do share this live stream to help even more people. So প্রথম আমি directly যাচ্ছি to Barrister Arif sir. If you could please explain if it's possible studentরা যদি ওনাদের wife, kids or the rest of their family members আনতে চায় with them, what would be the process if that is allowed? Okay, thank you for a nice question. আমি আমার মনে হয় before I go to answer your question, আমি একটু আমার সম্পর্কে যেহেতু আমি আসলে বলতে পারিনি in fact in the beginning, আমি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে LLM করে এসেছি, এখানে আবার LLB অনার্স করেছি and ব্যারিস্টারি কোর্স যেটাকে বলে আমাদের সময় ছিল BVC, এটা করেছি, দেন এখন একটা লোকাল সলিসিটর ফার্মে লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তবে এখানে এই ডিসকাশনে আসার শুরুতেই আমি একটা ডিসক্লেমার নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এখানে পুরো বিষয়টা নিয়ে জাস্ট আলোচনা করব, যেগুলো হচ্ছে পাবলিক ডোমেইনে আপনারা নিজেরাও পাবেন, সুতরাং এটাকে কখনো অ্যাডভাইস হিসেবে নেবেন না, যেহেতু এটা হ্যাভ টু সেভ আওয়ার ওনস
যে আমাদের এই কথাগুলোকে সরাসরি অ্যাডভাইস হিসেবে কখনোই নেবেন না, যেহেতু আমরা এটা ওভারঅল একটা জেনারিক ডিসকাশন করছি অন দি বেসিস অফ দি ইনফরমেশন দ্যাট উই রিসিভ ফ্রম দি গভর্নমেন্ট ওয়েবসাইট অ্যান্ড অল দি ইমিগ্রেশন রুলস এটসেট্রা এটসেট্রা। থ্যাংক ইউ প্রিসিলা ফর এ নাইস কোয়েশ্চেন। আসলে আমরা হয়তো বিগিনিং এ স্টুডেন্ট কিভাবে আসবে সেটাই হয়তো আলোচনা করব, কিন্তু এখন যেহেতু প্রশ্নটা এভাবে আসছে, স্টুডেন্টরা এদেশে, আমরা ইউকের বেসিসের কথাগুলো বলছি, স্টুডেন্টরা এদেশে শুধুমাত্র যারা লেভেল 7 স্টুডেন্ট তারাই শুধুমাত্র তাদের ডিপেন্ডেন্ট ওয়াইফ অথবা চিলড্রেনকে আনতে পারবে। এখানে কয়েকটা কন্ডিশনস আছে। এটা হচ্ছে তার কোর্সটা হতে হবে অবশ্যই লেভেল 7 অনওয়ার্ডস, যেটা পোস্ট গ্রাজুয়েট আমরা বলি মাস্টার্স কোর্স অনওয়ার্ডস, অথবা লেভেল 8 অথবা পিএইচডি লেভেল স্টুডেন্ট যারা, তারাই শুধু আনতে পারবে। এবং মিনিমাম লেংথ অফ দি কোর্স শুড বি 9 মান্থস, 9 মাসের কোর্স হতে হবে, এবং এটা লেভেল 7 অনওয়ার্ডস কোনো কোর্স হতে হবে। তাহলেই মাত্র শুধু তারা তাদের ডিপেন্ডেন্ট ওয়াইফ অথবা চিলড্রেনদেরকে আনতে পারবে। এটাই হচ্ছে ইন জেনারেল আনসার। আর যদি স্পেসিফিক কোনো কিছু জানার থাকে তাহলে আমরা অবশ্যই এটা ক্লারিফাই করব। Thank you very much. And after একজন যায় to the UK as a student, permanent citizen যদি হতে চায়, then what would be that process? আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের মেইন এইসব ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, যারা আমরা বাইরে ফরেন কান্ট্রিতে স্টুডেন্ট হিসেবে পড়তে যেতে চাই, প্রথম যেই জিনিসটাই ওদের প্ল্যানে আসলে থাকতে হবে যে এটা মাথা থেকে অবশ্যই মানে ঝেড়ে ফেলা উচিত যে আমি আসলে ওখানে সেটেল করতে যাচ্ছি। নো, কারণ স্টুডেন্টরা দেশে আসবে যখন একটা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লিকেশনটা করবে, যখন তাকে অ্যাসেস করবে এবং তাকে আনকন্ডিশনাল অফার লেটারটা দিয়ে দিবে, যখন সে অ্যাপ্লিকেশন করবে, এখানে কিন্তু একটা জেনুইননেস টেস্ট বলে, যেটা সে আসলে জেনুইন স্টুডেন্ট কিনা, সে কি ওখানে থেকে যেতে চাচ্ছে নাকি সে আসলে পড়াশোনা করার পরে সে তার নিজের দেশে ফেরত আসবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন স্টুডেন্ট হিসেবে আসার পরে সেটেল করতে পারা সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট যখন আসবে তার ইন্টেনশনটা অবশ্যই হতে হবে যে আফটার দি কমপ্লিশন অফ হিজ স্টাডিজ সে ডেফিনেটলি হি উইল গো ব্যাক টু হিজ ওন কান্ট্রি। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট ইন্টেনশন, টু শো অ্যান্ড রিফ্লেক্ট দ্য ইন্টেনশন অফ দি জেনুইনিটি, মানে অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট যেটা, সেটা প্রমাণ করার এটা একটা ওয়ান অফ দি কোর এলিমেন্ট দ্যাট হি নিডস টু প্রুভ। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এটা হচ্ছে অন দি ব্যাক অফ দি মাইন্ড। আমরা যেমন আমি নিজে দেশে কিন্তু স্টুডেন্ট হিসেবে এসেছি, বাট আই এম সেটেলড হিয়ার নাও, আই এম এ ব্রিটিশ সিটিজেন। কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা কিন্তু একটা ডিফারেন্ট আসপেক্ট আছে। যখন পড়াশোনা আপনি যখন শেষ করবেন, পড়াশোনার পরে কিন্তু অনেক অপরচুনিটি চলে আসবে, কাজের ক্ষেত্রে আসতে পারে। যেমন এখন স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে যে যেহেতু ব্রেক্সিট হয়ে যাচ্ছে, ইউকে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে, সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো কান্ট্রির এদেশের সাথে যুক্ত ছিল, যারা ফ্রি মুভমেন্ট এক্সারসাইজ করতো, তারা কিন্তু সেই ফ্রি মুভমেন্ট রাইটটা আর এক্সারসাইজ করতে পারবে না। তার মানে নন ইউরোপিয়ান ইউনিয়নের যারা কান্ট্রির মানুষজন আছে তাদের জন্য যে রুল অ্যাপ্লিকেবল হবে, ইউরোপিয়ান ইউনিয়নদের জন্য কিন্তু একই ধরনের রুল অ্যাপ্লিকেবল হবে। এই জন্য স্টুডেন্ট যে ফ্লোটা এখন একটু চালু হয়ে গেছে, যেহেতু ইউরোপের একজন কান্ট্রি যদি এদেশে এখন পড়াশোনার জন্য আসতে চায় আফটার ডিসেম্বর 31, তাহলে তাকে কিন্তু নন ইউর একজন স্টুডেন্ট, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার একজন স্টুডেন্ট যেভাবে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করে আসতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের স্টুডেন্টদেরকে একই প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। সো এই জন্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পাচ্ছে ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড। এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে স্টুডেন্ট তাদের পড়াশোনা শেষ করার পর একটা ইনসেন্টিভ হিসেবে যারা 2021 এর সামার থেকে গ্রাজুয়েট হবে, তাদেরকে গ্রাজুয়েট এন্ট্রি বলে একটা স্কিম চালু হচ্ছে, যদিও এখানে ডিটেলস আমরা পাইনি। তাদেরকে স্ট্রেট ওয়ে 2 ইয়ার্স এর ভিসা দেওয়া হবে দেশে জব মার্কেটকে এক্সপ্লোর করার জন্য। আমি এটা বলছি এই কারণে, কারণ স্টুডেন্ট হিসেবে আসার পরে আপনি কিন্তু আপনার গ্রাজুয়েশন শেষ করার পর আপনি 2 ইয়ার্স স্ট্রেট ওয়ে ভিসা পাবেন, এবং যদি পিএইচডি স্টুডেন্ট হন, আপনি যদি পিএইচডি কমপ্লিট করেন, তাহলে স্ট্রেট ওয়ে আপনি সেটা 3 ইয়ার্স এর ভিসা পাবেন। এটা দেয়াই হচ্ছে একমাত্র যে টু এক্সপ্লোর দি এমপ্লয়মেন্ট মার্কেট, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড এ ওয়ে আউট which at the end of the tunnel it can trigger the settlement. I think I have covered enough, I believe. আমাদের আরেকজন যেহেতু অতিথি আছেন, অ্যাডভোকেট শাইলানা, if she wants to comment on that, you are very more than welcome.
থ্যাংক ইউ আরিফ চৌধুরী, আপনি খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। আমারও যতটুকু জানা ছিল যে গ্রাজুয়েট শেষ করার পরে 2 বছরের যে ভিসাটা দেয়া হচ্ছে, যেটা ইনসেন্টিভ হিসেবে দেখা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করে আসছেন এবং পড়াশোনা শেষ করছেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা এমপ্লয়মেন্টের জন্য, চাকরি খোঁজার জন্য সুযোগটা পাচ্ছেন। 2টা বছর কিন্তু একটা দীর্ঘ সময়, এবং সেই সময় যদি ওনারা ভালো কোনো জব পেয়ে যান এবং সেটা যদি ওয়ার্ক পারমিট বেসে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওনাদের বিদেশে, ইংল্যান্ডে সেটেল করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এখানে একটা সুযোগ, কিন্তু ভালো একটা সুযোগ আছে, যেটা ব্রেক্সিটের পরে শুরু হয়ে যাচ্ছে Thank you ইনশাআল্লাহ। very, very much. So, Ami, stay with Shalinor Auntie. How can a student be admitted into a good university? সেই process-টা যদি একটু please explain করতেন। ধন্যবাদ প্রিসিলা, আপনার সুন্দর প্রশ্নের জন্য। এটা হতে পারে আমার 2 ভাবে হতে পারে। নিজে একজন যিনি স্টুডেন্ট আছেন, যিনি অলরেডি পড়াশোনা করছেন বা করেছেন, শেষ করেছেন, তিনি নিজেই সার্চ করে নিতে পারেন যে উনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, এবং এটা হতে পারে ইনার লন্ডন এবং আউটসাইড লন্ডন, 2 ধরনের ইউনিভার্সিটি হতে পারে। এটা ওনার প্রেফারেন্স, উনি কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু এজেন্সি আছে, যারা ইউনিভার্সিটি অথরাইজড এজেন্সি আছে, যারা কিন্তু কাজ করে থাকে। ওনারা যদি চান যে নিজেরা কোনো অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন না, কাগজপত্র থ্রু এজেন্সি করতে চাচ্ছেন, ওনারা কিন্তু এই জিনিসটাও করতে পারবেন। কিন্তু এই ব্যাপারে সবসময় একটা জিনিস খুবই আমাদের খেয়াল রাখতে হবে, যে স্টুডেন্টরা যেন এই ধরনের কোনো এজেন্সি দ্বারা কোনো রকমের প্রতারণার শিকার না হয়। কারণ এজেন্সি কিন্তু আপনাকে কোনো রকমের পয়সা বা টাকা চার্জ করবে না, কারণ ওরা যে ইউনিভার্সিটিতে পেপারটা জমা দিচ্ছে, ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা বাড়তি কমিশন ওয়াইজ একটা টাকা পাচ্ছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এজেন্সি আপনার কাছে টাকা চাইছে বা পয়সা চাইছে, ডলার চাইছে, পাউন্ড চাইছে, সেটা কিন্তু মনে হচ্ছে যে এটা হয়তো সঠিক ওয়েতে কাজ করছে না। তো আপনাদের সবসময় এই জিনিসটা কিন্তু সাবধান থাকতে হবে। তো আপনার প্রথমে যেটা করতে হবে, আপনি যেহেতু সার্চ করে নেবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওয়েদার ইট ইজ ইনার লন্ডন অথবা আউটসাইড লন্ডন, ডিপেন্ডিং অন আপনার চয়েস, আপনার ইচ্ছা। তারপরে আপনি একটা পেপার গুলো সাবমিট করতে পারেন, এজেন্সি থ্রুতেও সাবমিট করতে পারেন ইউনিভার্সিটি পোর্টালে, অথবা আপনি নিজেও সাবমিট করতে পারেন। পাবার পর যেটা হবে, যে এখানে আপনার অনেকগুলো পার্সোনাল স্টেটমেন্ট থাকতে হবে, আপনি লিখতে হবে পার্সোনাল স্টেটমেন্ট খুব সুন্দর আকারে। আপনি কেন ওই সাবজেক্টের উপর, পার্টিকুলার সাবজেক্ট পড়তে চাচ্ছেন, কেন আপনি ওই ইউনিভার্সিটিটা বেছে নিয়েছেন। তা আপনার পার্সোনাল স্টেটমেন্টটা কিন্তু খুব পারসিসিভ হইতে হবে, মানে আপনার ইউনিভার্সিটি দেখে যেন আপনাকে অফার লেটার দিতে বাধ্য হয়, এত সুন্দর করে আপনি পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এবং আপনার কোয়ালিফিকেশন গুলো কিন্তু আপনি সব ইংলিশে করে নেবেন, বাংলায় কিন্তু কোনো কোয়ালিফিকেশন, সার্টিফিকেট গুলোর কথা আমি বলছি, আপনি সার্টিফিকেট গুলো সব ইংলিশে করে তারপরে আপনি ইউনিভার্সিটি পোর্টালে জমা দেবেন। আমি কিন্তু বারবার বলছি, এটা হতে পারে আপনি নিজেই করছেন, যেহেতু আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি ডিটেইল ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে আপনার করতে হবে, অথবা যদি আপনি এজেন্সির মাধ্যমে করতে চান, সেটাও করতে পারেন। আপনার যখন আপনি পোর্টালে সবকিছু সাবমিট করে ফেললেন, তারপর আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার আনকন্ডিশনাল অফারটা আপনি পাচ্ছেন কিনা। যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইউনিভার্সিটি আপনাকে জানাচ্ছে যে আপনি একটা আনকন্ডিশনাল অফার পাচ্ছেন, তারপরে আপনাকে একটা কাস্ট লেটার ইস্যু করা হবে। এই কাজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, CASS। আরিফ চৌধুরী, আপনি আমাকে কাজের ইয়েটা একটু ডিটেল বলেন। CASS আমি শেষ করার পর আপনি CASS একটু ডিটেল বলে দেবেন প্লিজ। তো কাজটা যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা পয়সা জমা দিতে বলা হবে ইউনিভার্সিটির এগেইনস্টে। তারপর কিন্তু ভিসা প্রসেসে আপনি চলে যাবেন। আপনার যে কাজটা, যে একটা ইলেকট্রনিক নাম্বার দেওয়া হবে, সেটাই হচ্ছে আপনার ভিসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনার ভিসা তারপর হয়ে যাবে ইনশাল্লাহ, তারপর আপনি চলে আসবেন। আর শুধু আমি কি কোনো কিছু মিস করেছি? না, আমার মনে হয় ওয়ান্ডারফুলি এক্সপ্লেইনড। কারণ একজন স্টুডেন্ট যখন সার্চ করবে, তো ওয়েবসাইটের মাধ্যমে, এখন ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবল। সো এবং র্যাঙ্কিং, ইউনিভার্সিটি কিভাবে চুজ করবে, এটা কিন্তু র্যাঙ্কিংও দেওয়া থাকে, যদি দে ওয়ান্ট টু গো ফর ভেরি হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি। বাট ডিপেন্ড, কারণ অনেক সময় হয় কি, হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যেতে হলে, বিশেষ করে আমাদের ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্টরা আসতে চায়, অনেক সময় টিউশন ফি অ্যাফোর্ড করতে পারে না। সো দে ক্যান, মানে there is all mechanism available on internet to compare যে সে কোনটাতে যেতে পারবে, কোনটাতে সে অ্যাফোর্ড করতে পারবে ইউনিভার্সিটি টিউশন ফিসটা।
তো আমার মনে হয় you have explained all the details how to make an application towards an university. University যখন unconditional offer দিবে তার মানে হচ্ছে they have already assessed all your qualifications, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সবকিছু। অনেক সময় ইউনিভার্সিটিরা এই যে ক্যাস যেটা আপনি বলছেন CAS ক্যাস, এটাকে বলা হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। এটাই হচ্ছে মেইন জিনিস, যেটা একটা ইলেকট্রনিক নাম্বার বেসিকলি। এই নাম্বারটা ওরা অ্যাসাইন করবে পার্টিকুলার স্টুডেন্টকে যখন সেই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনটা করবে হোম অফিস, আই মিন এমবাসিতে। ওরা ওই স্ক্যান করলে ওখানে একটা বার কোড দেওয়া থাকে, ওই স্ক্যান করলে দে উইল receive all the details of that particular student. এই জন্য হচ্ছে কাজটা ভেরি ইম্পর্টেন্ট। কাজটা হচ্ছে কি আনকন্ডিশনাল অফার লেটার দেওয়ার আগেই হয়তো একটা ইউনিভার্সিটি একজন পার্টিকুলার স্টুডেন্টকে হয়তো প্রি কাস্ট ইন্টারভিউ নিতে পারে, যে আসলে সে যে ডকুমেন্টস গুলো দিয়েছে তার উদ্দেশ্য, সে কেন এটা পড়তে চায়, এই ধরনের কেন তাদেরকে চুজ করলো, এই ধরনের কিছু জিনিস ওরা জানতে চাইতে পারে। এটা জানার পরে যখন তারা স্যাটিসফাইড হবে and when they will give that particular student an unconditional offer letter, তারপরেই তাকে রিকোয়েস্ট করা হবে ওকে নাও ইউ অ্যাকসেপ্ট দিস আনকন্ডিশনাল অফার লেটার এন্ড দেন ইউ ডিপোজিট সাম মানি বলতে এখন যে টিউশন ফিটা যেটা যে কোর্সে সে ভর্তি হচ্ছে, যেটা অফার পেয়েছে, ওই কোর্সের ফি আমি একটা হাইপোথেটিক্যালি যদি বলি যে 10,000 pounds a year তারপর টিউশন ফি, then the university might ask okay half of the tuition fee you have to deposit, then half হতে পারে অথবা মিনিমাম 3,000 থেকে এটা আপ হয় 3,000 4,000 5,000। তো আমি 10,000 এ যদি 5,000 তারা জমা দেয়, then university will assign the CAS। এই ক্যাশটা হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, যেটা আমাদের স্টুডেন্টদের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য লাগবে। তো এখানে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বিশেষ করে ইংল্যান্ডের ক্ষেত্রে অনেক রিপ ছড়াচ্ছে যে এখন ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওরা চাচ্ছে না, কিংবা যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লাগবে না, এই ধরনের অনেকগুলো কথা। IELTS বলেন আপনি, IELTS বললে একটু বেশি পরিচিত ওয়ার্ড লাগে। জি, তো এটা যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে কারো, আমার মনে হয় আমরা সেটা কভার করব ইনশাআল্লাহ। Definitely. Thank you very, very much. Onike simultaneously question about money and just talking about that range এবং কিভাবে আপনারা নিজেকে support করতে পারবেন। আমরা সেই টপিকটি cover করব a little bit further on the live stream, so please do stay tuned for that. এখন আমি রিটার্ন করছি to Arif sir. আমরা কথা বলেছিলাম about bringing your spouse and children. So after studying in the UK, possibility আছে কিনা মা বাবা আনতে? এটার প্রসেসটা যদি প্লিজ এক্সপ্লেইন করতেন। ইনফ্যাক্ট স্টুডেন্টরা যদি তাদের মা বাবাকে আনতে চায়, এটার হচ্ছে একটা হচ্ছে ভিজিটর হিসেবে তারা আনতে পারে। যেমন ইউনিভার্সিটি যখন স্টুডেন্টরা দেশে পড়াশোনা করে, যখন তারা তাদের কোর্সটা কমপ্লিট করে, কনভোকেশনের যখন টাইম এসে যায়, যে কনভোকেশন তো আপনারা জানেন যারা গ্রাজুয়েট হয় তাদের জন্য এটা বিশাল একটা সেরিমোনিয়াল প্রোগ্রাম, যেখানে তারা সেই সার্টিফিকেটটা অবটেইন করবে ইউনিভার্সিটি থেকে, তখন কিন্তু মা বাবাদেরকে আনা যায় টু অ্যাটেন্ড দ্যাট সেরিমোনিয়াল প্রোগ্রাম। এটাকে অবশ্যই ভিজিটর হিসেবে আসতে হবে, আদারওয়াইজ অন দ্য বেসিস অফ সেটেলমেন্ট নো স্টুডেন্টস ক্যান ব্রিং দেয়ার প্যারেন্টস, নো। Thank you very much. And in the beginning, আমরা also কথা বলেছিলাম about citizenship and like stay time. So student হিসেবে UK তে কত দিন থাকা যায়? Is there a specific time limit or anything like that? Yes, very nice question, Priscilla. স্টুডেন্ট হিসেবে এখানে কিন্তু আসলে টাইম লিমিট আছে, কারণ একটা রুলের কথা আমি এখানে বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডে যদি কেউ এসে 10 years continuous lawful residence পার করে যায়, 10 বছর, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু একটা ডিসক্রিপশন আছে এখানে যে সে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে এদেশে, যেটা স্টুডেন্ট হিসেবে এসে আমাদের সময়কার থেকে শুরু করে, আমরা তো 2002 তে দেশে এসেছি এবং 2004-06 পর্যন্ত যারা স্টুডেন্ট এসেছে তাদের জন্য এটা অনেকটা ইজি ছিল, যে অনেকগুলো কোর্স আমরা করেছি, দেন আমরা স্টুডেন্টশিপ শেষ করার পরে এমপ্লয়মেন্ট এক্সপ্লোর করেছি আমরা, PSW যেটা আমরা এখন গ্রাজুয়েট এন্ট্রির কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার কোর্স শেষ হলে 2 years এর ভিসা দিবে, সেটা আমাদের সময় ছিল, মাঝখানে শুরু বন্ধ ছিল, এখন আবার এই ইনসেন্টিভটা দিচ্ছে, তখন আমরা ওটা পেয়েছি। এটা তখন দেখা গেল যে
10 years lawful residence আমাদের হয়েছে, then once you have completed a 10 years lawful continuous residence, then you have a right to make an application for indefinite leave to remain in this country, তার মানে settlement, সেটা সম্ভব। এখন এই জন্য 2012 এর ম্যাসিভ একটা ইমিগ্রেশন রুল, একটা ম্যাসিভ চেঞ্জ এসছে ইউকের ইমিগ্রেশন রুলে। তখন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা কিছু টাইম লিমিট দিয়ে দিয়েছে যে একজন স্টুডেন্ট হিসেবে কতদিন থাকতে পারবে, সেই লিমিটটা এখনো আছে। এখন আমরা নতুন করে যেটা দেখছি সেটা হচ্ছে বিলো ডিগ্রি লেভেল যদি কেউ আসতে চায়, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 ডিপ্লোমা যেসব লেভেলগুলো আছে সেই লেভেলগুলো যদি কেউ আসতে চায়, সে ম্যাক্সিমাম 2 ইয়ার্স ওই লেভেলগুলো থাকতে পারবে, উইথ দ্য এক্সেপশন 3 ইয়ার্স। সার্টেন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে থাকলে হয়তো 3 ইয়ার্স ম্যাক্সিমাম। দেন অ্যাবভ ডিগ্রি লেভেল অ্যান্ড অ্যাবভ, মানে লেভেল 6 থেকে অনওয়ার্ডস যদি কেউ এদেশে থাকতে চায়, স্টুডেন্ট হিসেবে সে 5 ইয়ার্স থাকতে পারবে, উইথ সাম এক্সেপশন। এক্সেপশনে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো করলে তখন এই 5 ইয়ার্স ক্যাপটা আর অ্যাপ্লিকেবল হবে না। সো আমরা ওভারঅল যদি বলি একজন স্টুডেন্ট কিন্তু থাকতে পারবে 8 ইয়ার্স। এটার করার পেছনে একটা মেইন ইয়াটা হচ্ছে সো দ্যাট দে ক্যান ট্রিগার দি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফর বিইং হিয়ার অ্যাজ এ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স। বাট অন দ্য আদার হ্যান্ড আপনাকে এটাও মনে রাখতে হবে, একটা ইউনিভার্সিটিতে আসলে 8 ইয়ার্স পড়াশোনা করে 8 ইয়ার্সের যে টিউশন ফি আপনাকে দিতে হবে, সো ইউ হ্যাভ টু অ্যাফোর্ড দ্যাট। এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সো অ্যাজ এ স্টুডেন্ট যদিও আমরা উইদাউট দি এক্সেপশন 8 ইয়ার্স থাকতে পারবো, বা উইথ দ্য এক্সেপশন দেয়ার ইজ নো লিমিট না। Thank you very much. Before Ami Jai to Shaila Aunty and talking a little bit more about Brexit, যারা comment section এ আছেন, thank you very much. আপনারা যে question গুলো করছেন আমরা later on in a few moments সেগুলো cover করব, এবং যারা এখন এই live streamটি share করেননি please share করবেন। So আমরা previously briefly mention করেছিলাম Brexit. So আমার questionটি হচ্ছে যে processটা আছে একটি student visa attain করতে for the UK, কোনো change হয়েছে কিনা in that process after Brexit? আমি বলবো জি। জি, question is supposed to you anyway. থ্যাংক ইউ। ব্রেক্সিট পরবর্তী ইউকেতে আসলে আমি বলবো যে স্টুডেন্ট ভিসা নিয়ে খুব একটা যে পরিবর্তন হয়েছে তা না, আসলে এটা জাস্ট নামটা জাস্ট দেয়ারফরে রিপ্লেস করা হয়েছে। এবং আমি বলবো যে ব্রেক্সিট মানে হচ্ছে যেহেতু ইংল্যান্ড ইইউ থেকে বের হয়ে আসছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসছে, তো কিছু কিছু সম্ভাবনা হয়তো খুলে গেছে, যেহেতু আমরা আগে বলেছি যে গ্রাজুয়েট করার পরে 2 বছর ওনারা যে ইনসেন্টিভ হিসেবে 2 বছর পাচ্ছে যে এমপ্লয়মেন্ট সুযোগটা করে নেওয়ার জন্য, তো সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস বলা যায় যে আমাদের যে আগে যে স্টুডেন্ট ভিসার যে একটা পয়েন্ট ছিল যে কত পয়েন্ট স্কোর করতে হতো, আগে সেটা 40 পয়েন্ট ছিল, এটা এখন 70 পয়েন্ট হয়ে গেছে। তো এছাড়া কিন্তু ব্রেক্সিট পরবর্তী ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আর তেমন কোনো একটা বিশাল কোনো পরিবর্তন আসলে তেমন হয়নি। কিন্তু ওই যে ইনসেন্টিভ যেটা বলা হচ্ছে বারবার করে যে 2 বছরের যে ভিসাটা দিচ্ছে, যার কারণে ওনারা এমপ্লয়মেন্টে ঢোকার একটা সুযোগ থাকবে, এবং সেক্ষেত্রে যেন ওয়ার্ক পারমিট পেয়ে যায়, এই দেশে সেটেলমেন্টের ব্যাপারটা হয়তো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেটা একটা বাড়তি সুবিধা হিসেবে দেখা যায়। আর 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 তেমন কোনো সুবিধা মনে হয় হচ্ছে না। আর আরেকটা জিনিস আমি বারবার বলতে চাচ্ছিলাম, যেটা মিস্টার আরিফ কবির চৌধুরী অলরেডি একটু বলেছেন, যে ইংলিশের ব্যাপারটা হয়তো অনেকে বলছেন যে স্টুডেন্ট ভিসা আগে হয়তো আমাদের ইংলিশ পরীক্ষাটা IELTS যেটা, এটা হয়তো লাগতো, এখন লাগছে না। বাট এটা কিন্তু আমরা বারবার বলছি, এটা রিউমার হিসেবে বলা হচ্ছে। আপনি একটা ইংলিশ কান্ট্রিতে এসে থাকবেন, ইংলিশে পড়াশোনা করবেন, আপনার মূল মিডিয়ামটাই যেহেতু ইংলিশ হবে, সেক্ষেত্রে ইংলিশ টেস্টটা কেন থাকবে না? এটা একটা ফ্লেক্সিবিলিটি হয়তো এসেছে, এটা আগে অবশ্য ছিল যে ইউনিভার্সিটি হয়তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে সরাসরি ইন্টারভিউ নিতে পারছেন। আপনি হয়তো IELTS এর জন্য রিডিং, রাইটিং বা বাকি যেই লেভেলগুলো আছে সেগুলো আলাদা আলাদা স্কোর হয়তো করতে হচ্ছে না, কিন্তু যদি ইউনিভার্সিটি মনে করে যে আপনাকে সরাসরি ইন্টারভিউ নিয়ে ওরা স্যাটিসফাইড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা আপনাকে আনকন্ডিশনাল অফারটা দিতে পারে। এইটাতেই হয়তো একটু ফ্লেক্সিবিলিটি, এছাড়া কিন্তু আপনার ইংলিশটা কিন্তু অবশ্যই লাগবে।
Thank you very, জি। very much. Thank you, Priscilla, with your permission, if I can just add a Of little course. bit more on that. জি। যে চেঞ্জেস এর কথা বলা হচ্ছে আসলে চেঞ্জেস আমার মনে হয় অ্যাডভোকেট শাহরানুর has already mentioned it. এখানে আরেকটা চেঞ্জ হয়তো আসছে। আমি একটু হয়তো বলেছি যে ক্যাপের ক্ষেত্রে আপনি যে আগে আমাকে প্রশ্নটা করেছিলেন, যে স্টুডেন্ট ক্যাপের ক্ষেত্রে ক্যাপটা উঠিয়ে দিচ্ছে, যে উইথ দ্য এক্সেপশন আমি বলছি যে 5 ইয়ার্স এর উপরেও হয়তো যারা লেভেল 6 অনওয়ার্ডস পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে আর ক্যাপটা ইয়া হবে না। এটা একটা চেঞ্জেস বেসিক্যালি। দেয়ার আর চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, যে কত টাকা তাদের দেখাতে হবে। এখানে ফিগারে হয়তো একটা চেঞ্জ আসছে, এটা আমরা হয়তো আলোচনা করবো ফার্দার ডাউনে। আরেকটা হচ্ছে একজন স্টুডেন্ট কখন অ্যাপ্লিকেশনটা মেক করতে পারে, এটার ব্যাপারে একটা ছোট্ট চেঞ্জেস আসে। এটা হচ্ছে নরমাল ক্ষেত্রে আমরা জানি যে আউটসাইড এবং ইনসাইড দুইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 মান্থস ইন অ্যাডভান্স একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারে। ফর এক্সাম্পল, যে আপনি আপনার কোর্সটা শুরু হচ্ছে এপ্রিলে, সো ম্যাক্সিমাম ইউ কুড মেক দি অ্যাপ্লিকেশন ইজ ব্যাকওয়ার্ডস অফ 3 মান্থস যদি আসেন, তাহলে হচ্ছে মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, তার মানে ডিসেম্বরের শেষে হয়তো আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হতে পারে। কিন্তু এখন একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে হচ্ছে আউটসাইড অফ দি ইউকে থেকে 6 মান্থস। তার মানে আপনি 6 মান্থস ইন অ্যাডভান্স, আপনি ম্যাক্সিমাম 6 মান্থস ইন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি জুনে আপনার যদি কোর্স শুরু হয়, তাহলে ডিসেম্বরে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটা দিয়েছে এখন। Thank you very, very much. And because অনেকেই question about money and the cost range, Shailanti, if you could please share একটি total cost range কি হতে পারে, including accommodation, food, tuition, everything like that. Obviously টিউশনটা ডিপেন্ড করবে, ভ্যারি করবে আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। এবং এটা আমি আগেই বলেছি, ইনার লন্ডনে কিন্তু আমাদের টিউশন ফি প্লাস থাকা খাওয়ার খরচটা অবশ্যই একটু বেশি হয়, যেহেতু লন্ডন অ্যাজ এ সিটি খুবই এক্সপেন্সিভ আমি বলবো। কিন্তু আউটার লন্ডন যদি হয়, আপনি যদি লন্ডনের বাইরে কোনো ইউনিভার্সিটি চয়েস করে থাকেন, পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিটাও একটু কমে আসবে এবং থাকা খাওয়ার খরচটাও ডেফিনেটলি একটু কমে আসবে। তা আমরা যেহেতু আমার একটু অভিজ্ঞতা আছে, আমরা যেহেতু লন্ডনে পড়াশোনা করেছি, তো লন্ডনে কিন্তু আমাদের টিউশন ফিটা ভেরি এক্সপেন্সিভ ছিল। আমরা বলবো যে ব্যাক ইন 2000 এর কথা বলছি, 9,000 করে পার ইয়ার ছিল একটা আপনার গ্রাজুয়েশন লেভেলের কথা বলছি। তো 9,000 করে শেষ করে কিন্তু 3 বছর যদি আপনার কোর্সটা হয়, 3 times 9 27,000 পাউন্ড। অন টপ অফ দ্যাট আপনার থাকা খাবার খরচ। এখন থাকার খরচটা আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, যারা ধরেন আপনি ফিনান্সিয়ালি একটু ভালো অবস্থানে আছেন, আপনারা কিন্তু ইউনিভার্সিটি এখানে অনেক অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকেন। তো আপনারা যদি চাচ্ছেন যে আপনারা একা থাকবেন, ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে থাকবেন, সেটাও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে হবে যে আপনার যে যাতায়াত যে খরচটা সেটা কিন্তু কমে যাচ্ছে, কারণ এটা আপনার যে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনটা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই হয়ে থাকে। তার মানে আপনি যাতায়াত খরচটা কিন্তু এই ক্ষেত্রে সেভ করতে পারছেন। তো এই সেভটা হয়তো আপনি ফুড অথবা ক্লোদিং এ ব্যয় করতে পারছেন। তো এই ক্ষেত্রে হয়তো সমান সমান হয়ে যাবে। আবার যারা হয়তো চাচ্ছেন যে 3-4 জন একসাথে আসছেন অ্যাজ এ ফ্রেন্ড অথবা একটা ব্যাচ হিসেবে আসছেন, তারা কিন্তু একটা বাসা ভাড়া করে নিতে পারেন। বাসা ভাড়া করে আপনারা কিন্তু সবাই একসাথে অ্যাজ এ লাইক বাংলাদেশে যে মেসের মতো হয়ে থাকে, ওরকম কিন্তু আপনারা, যদিও এটা ডিপেন্ড করে আপনার বাড়িওয়ালার উপরে, বাড়িওয়ালা একটা নির্দিষ্ট পরিমাণ মানুষকে কিন্তু ভাড়া দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকোমোডেশন লিভিং কস্ট যেটা বলবো, যেটা লন্ডনে বেশিরভাগ খুবই হাই এক্সপেন্সিভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি শেয়ারে থাকছেন, আপনাদের কস্টটা কিন্তু লিভিং কস্টটা একটু কমে যাবে। তা আপনারা কিন্তু সেই যে কস্টটা সেভ করতে পারছেন, সেটা হয়তো আপনারা টিউশন ফিতে কাজে লাগাতে পারছেন। তা আমি বলবো লন্ডনের বাইরে অবশ্যই একটু কম হবে, এবং এক্ষেত্রে যেহেতু আপনি কাজও করতে পারছেন, ডেফিনেটলি ডিপেন্ড করবে আপনি কোন কোর্সে আসছেন এবং কোন লেভেলের কোর্সে আসছেন। এটা যদি বিলো ডিগ্রি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই 10 ঘন্টা কাজের পারমিশন পাচ্ছেন। আর এটা যদি গ্রাজুয়েট লেভেলে হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু 20 ঘন্টা কাজ করতে পারছেন। এন্ড বেয়ার ইন মাইন্ড, আপনারা 10 ঘন্টা এবং 20 ঘন্টা যেই কাজের রাইটটাই পেয়ে থাকেন না কিনা, যখন আপনার হলিডে থাকবে, মানে টাইম হচ্ছে না, আপনার পড়াশোনা তখন চলছে না, আপনার ইউনিভার্সিটি তখন বন্ধ, যেমন ধরেন সামার টাইমে বন্ধ থাকে বা আমাদের
আমাদের ক্রিসমাস পিরিয়ডে ইউনিভার্সিটি গুলো বন্ধ থাকে, সেই সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারছেন। তো ফুল টাইম কাজের যে আপনি যে করতে পারছেন, মানে 39 আওয়ার্স যে কাজটা করতে পারছেন, সেখান থেকেও কিন্তু আপনি কিছু পয়সাটা সেভ করে রাখতে পারছেন। তো এভাবে হয়তো আপনি ব্যালেন্স করে চলতে পারবেন। Hope I answer your question. Thank you very much. এবং on top of that, I think অনেকেই জানতে চাচ্ছে the transportation costs, because transportation is a very big thing, especially on the weekends, to take a break from all the studying. So এটা নিয়ে যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিতে পারতেন। আমি ট্রান্সপোর্টেশনের কথাটা বলতে পারবো খুব ভালো করে, কারণ হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড হচ্ছে বেস্ট আমি বলবো। আপনারা যারাই বাইরে থেকে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছেন, আপনারা যেটা করতে পারেন, আপনারা কিন্তু বাসে খুব ইজিলি চলাফেরা করতে পারেন, কারণ লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট ইজ দ্য বেস্ট ট্রান্সপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমার নিজেরও ভালো অভিজ্ঞতা আছে। আপনারা আন্ডারগ্রাউন্ড ব্যবহার করেন, বাস ব্যবহার করেন, খুব ভালো মতো সুন্দর মতো চলা যায়। কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি মান্থলি একটা ট্রাভেল কার্ড করে ফেলেন, এবং স্টুডেন্টদের কিন্তু একটা ডিসকাউন্ট থাকে ইউনিভার্সিটি থেকে, আপনাকে একটা অথরাইজড যখন কার্ড দেওয়া হবে, আইডি কার্ড, সেটা শো করার পরে কিন্তু আপনি লন্ডন আন্ডারগ্রাউন্ড থেকে একটা ডিসকাউন্ট পাচ্ছেন। তো আবার একটা এখানে লন্ডন আন্ডারগ্রাউন্ডে অফ পিক এবং অন পিক আছে, একটা পিক আওয়ার আছে। পিক আওয়ারটা যদি আপনি অ্যাভয়েড করেন, যেহেতু যদি আপনার ক্লাস যদি দুপুরে থাকে, তাহলে আপনি যদি সকাল টাইমটা পিক আওয়ারটা অ্যাভয়েড করে দুপুরের ক্লাসের আগে আগে বের হয়ে যান, তাহলে কিন্তু কিছু পয়সা এক্ষেত্রে বেঁচে যায়। যদিও আমরা এক্ষেত্রে বলে রাখছি যে লন্ডন যেহেতু 6টা জোনে বিভক্ত করা হয়েছে, আপনার ইউনিভার্সিটিটা যদি লন্ডনে হয়ে থাকে এবং কোন জোনে পড়েছে এটা আপনার খেয়াল রাখতে হবে। লন্ডনের মধ্যে জোন 1টা হচ্ছে বেশি বেশি এক্সপেন্সিভ। তো সামহাও যদি আপনি লন্ডনের ইউনিভার্সিটিটা যদি জোন 1-এ না হয়ে থাকে, 2 এবং 3, 4, 5, 6 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল কস্টটাও কমে আসছে। এবং আপনি যদি অ্যাজ এ নিউ কামার এখানে নতুন হিসেবে, স্টুডেন্ট হিসেবে ডেফিনেটলি আসবেন, আপনি দেশটাকে নতুন ভাবে দেখতে যাচ্ছেন, এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে চাচ্ছেন, তা আমি বলবো আপনি কিন্তু বাস ব্যবহার করতে পারেন। বাস হচ্ছে খুবই ভালো। এখানে মেয়রের আমাদের যে লন্ডন মেয়র, তিনি আবার আমাদেরকে 3বার বাস টাচ করার পরে একটা ফ্রি, এরপরে যতবারই আপনি বাসে টাচ করবেন, মানে আপনার কার্ড যেটা থাকবে, টিকিট যেটা থাকবে, সেটা কিন্তু আপনার ফ্রি হয়ে যাচ্ছে। তো বাসে আপনি রাইড করতে পারেন, আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন। তো কস্টটা কিন্তু যদি এক্সপেন্সিভ, ট্রাভেল কস্টটা এবং বাসস্থান কস্টটাই সবচেয়ে বেশি এক্সপেন্সিভ লন্ডনে আমি বলবো। কিন্তু আপনি যদি একটু মিনিমাইজ করে চেষ্টা করেন, দেখে ট্রাভেল কার্ড, মাসের ট্রাভেল কার্ডটা একসাথে করে ফেলেন, অথবা আপনি অফ পিকটার সময় যাতায়াতটার ব্যবস্থা করে থাকেন, অথবা বাসে চলাফেরা করে থাকেন, যেহেতু আন্ডারগ্রাউন্ডটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। এভাবে যদি আপনি মিনিমাইজ করেন এবং প্ল্যান করে চেষ্টাটা করেন, জার্নিটা কখন শুরু করছেন, কখন শেষ করছেন, কখন আসছেন, আপনি যদি প্ল্যান করে চলে থাকেন, তাহলে হয়তো আপনি সেভ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনি যদি একটু রেঞ্জটা দেন যে 1 মাসে কত ট্রাভেল কস্ট যেতে পারে। আমি অনেকদিন হয়েছে আসলে। আপনি কি জানেন মিস্টার আরিফ কবির চৌধুরী? কারণ আমি জানি একবার বাসে 100 পাউন্ড ধরতে পারি আমরা, 100 পাউন্ড। 100 পাউন্ড ধরা যায়। হ্যাঁ, 100 পাউন্ড ধরা যায়। 100 থেকে 110। জি। জি। Thank you very, very much. And multiple questions আসছে worrying about the cost, because অনেকে অনেক dream big করছেন, they want to go to London or they want to go to the UK to do their studies and have that opportunity, but টাকার limit থাকতে পারে. So Lashkar Hadiul and Devashish Dada also comment করছেন about scholarship opportunities and financial aid as well. So I'll leave that question open. Thank you, Priscilla. আমার মনে হয় I can take that on. Thank you. স্কলারশিপ অপরচুনিটি সবসময় থাকে, বিশেষ করে আমাদের মতো কান্ট্রিদের স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ইয়া থাকে। আমি কিছুদিন আগে একটা স্টুডেন্টকে ডিল করছিলাম, যে যদিও আমি স্টুডেন্ট কনসালটেন্সি করি না, বাট আমার পরিচিত একজনের মাধ্যমে করছি, যে 18,000 টিউশন ফিজ ছিল। এটা একটা মাস্টার্স লেভেলের কোর্স, লেভেল 7। এবং শুধুমাত্র বিং এ বাংলাদেশি স্টুডেন্ট, শি হ্যাজ গট 4,000 স্ট্রেট ওয়ে অফ এজ এ, এটা ক্রাইটেরিয়া তারা ওইভাবে ইয়া করে না, যে জেনারেল একটা ক্রাইটেরিয়া বলছে, ইফ ইউ কাম ফ্রম দিস এথনিক ব্যাকগ্রাউন্ড, এই কান্ট্রি থেকে, দেন 4,000 স্কলারশিপ। সো আর টোটাল টিউশন ফিস তখন brought down to 14,000, which is affordable. 14,000 হলেও কিন্তু আসলে অনেক টাকা। বাট
এখানে আমি আরেকটা জিনিস বলি যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট একজন স্টুডেন্ট যদি এদেশে আসতে চায় তাকে যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হয় ওখানে হচ্ছে যে অ্যাকোমোডেশন আপনি যে অ্যাডভোকেট শালনুর যে বিশদ আকারে কথা বলেছেন যে হাউ টু রিডিউস এন্ড মিনিমাইজ ইউর কস্ট এন্ড অল থিংস দ্যাট ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দি থিং অফ ইউর প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন there is a specific guideline that you need to follow and you have to full satisfy that requirement to get the visa স্টুডেন্ট ভিসা আদারওয়াইজ তারা কিন্তু রিফিউজ করে দেবে যদি আপনি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে তারা যেই লিমিটটা দিয়ে দিয়েছে সেটা যদি আপনার কাছে না থাকে এটার ব্যাপারে যদি আমরা বলি অ্যাডভোকেট শালনুর বাবাকে বলছি যে আপনার ক্যাম্পাস কোথায় এটার উপর নির্ভর করছে হচ্ছে কি আপনার ক্যাম্পাস যদি ইনার লন্ডন ক্যাম্পাস হয় ওরা বলে দিয়েছে 32 বারা অফ লন্ডন তো যদি আপনার ইউনিভার্সিটি হয় তাহলে আপনার অ্যাকোমোডেশন কস্টটা ডিফারেন্ট আর যদি আপনার আউটসাইড অফ লন্ডন হয় তাহলে একটু ডিফারেন্ট আমি বলি যে ইনার লন্ডনের প্রথমে বলি এটা হচ্ছে ওরা ধরেছে একজন স্টুডেন্টকে পার মান্থ 1334 পাউন্ড তাকে দেখাতে হবে এটাকে 9 মাসের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যখন সে ফুলফিল করবে সেটা হচ্ছে যখন কোর্সের জন্য সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে হি হ্যাজ টু স্যাটিসফাই যে 9 মান্থসের সেই টাকাটা তার ব্যাংকে আছে তার মানে হচ্ছে 1334 per month multiplied by 9 equals to 12,006 pound তাহলে হচ্ছে তার অ্যাকোমোডেশন কস্ট হিসেবে 12,006 পাউন্ড তার অ্যাকাউন্টে থাকতে হবে ফর 28 consecutive days এবং দ্যাট ব্যাংক স্টেটমেন্ট ক্যানট বি মোর দেন 1 month old তার মানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন তখন ভেরি রিসেন্ট একটা স্টেটমেন্ট দিতে হবে যেটা ক্যানট বি মোর দেন 1 month old এবং সেই স্টেটমেন্টে দেখাতে হবে যে ফর 28 consecutive days আপনার এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যাকোমোডেশনের টাকাটা আপনার আছে অন টপ that the tuition fee which is outstanding মনে করেন আমি একটা হাইপোথেটিক্যাল কেস এখানে আপনাকে বলে দিতে পারি আমরা ধরলাম যে আমি একটা মনে করেন আমি ল পড়তেই আসছি আমি ফার্স্ট ইয়ারের আমার টিউশন ফি হচ্ছে 10,000 পাউন্ড 10,000 পাউন্ড আমি 5,000 পাউন্ড দেওয়ার পরে ওরা আমাকে ক্যাশ ইস্যু করলো যেটা আমরা আগেই বলছি কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ আমি এই ক্যাশের মাধ্যমে এখন আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবো মানে আমার আউটস্ট্যান্ডিং টিউশন ফিস হচ্ছে 5,000 প্লাস আমি একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কথা বলছি এখানে দেন আমার 9 মান্থসের অ্যাকোমোডেশন কস্ট আমাকে দেখাইতে হবে 12,606 পাউন্ড তাহলে 12,006 প্লাস 5 দ্যাট মিনস 17,006 পাউন্ড যেটা যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেদিন ওয়ানডা একটা কারেন্সি কনভার্টার আছে যেটার মাধ্যমে আপনি কনভার্ট করবেন আপনার কারেন্সি ধরেন যদি 17,600 পাউন্ড ওই দিন কনভার্সনে যদি আসে ধরেন 18 লাখ 19 লাখ টাকা অথবা 20 লাখ টাকা সেই 20 লাখ টাকা মাস্ট বি ইন ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট দ্যাট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ব্যাংক অ্যাকাউন্ট অর হিজ প্যারেন্টস ব্যাংক অ্যাকাউন্ট এটা নিয়ে হয়তো আমি পরে আলোচনা করব ফর কনসিকিউটিভ 28 ডেজ এবং সেই স্টেটমেন্টটা কিন্তু এক মাসের বেশি পূর্ণ হবে না সো এটা একটা রিকোয়ারমেন্ট হি হ্যাজ টু ফুলফিল এবং যেই ব্যাংকটার স্টেটমেন্ট সে প্রডিউস করবে সেই ব্যাংকটা কিন্তু রেগুলেটেড ব্যাংক হতে হবে যে কান্ট্রিতে মনে করেন বাংলাদেশ যেটা যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটেড যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর স্টেটমেন্ট হতে হবে এবং তাদের ইলেকট্রনিক সিস্টেম থাকতে হবে টু রেকর্ড দি ট্রানজাকশন অনেক ব্যাংক বাংলাদেশে থাকতে পারে এখন আমি জানি না এক্স্যাক্টলি এখন আছে কিনা যে যারা ট্রানজাকশন গুলোকে ম্যানুয়ালি অনেক সময় ইনপুট করে if that is the case that bank statement is not accepted by the Home Office I mean the UK Embassy so a regulated bank who maintain their transaction electronically that is very important এবং এই টাকাটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের অ্যাকাউন্টেও থাকতে পারে যেটা অ্যাডভাইসেবল ডেফিনেটলি আর যদি তার অ্যাকাউন্টে না থাকে তাহলে তার বাবা মা অথবা লিগ্যাল গার্ডিয়ানের অ্যাকাউন্টে থাকতে পারে ইন দ্যাট কেস হি হ্যাজ টু প্রুভ টু থিংস যে বাবা মা অ্যাকাউন্টে টাকাটা আছে তার সাথে রিলেশনশিপটা সে প্রুভ করবে যে এটা আমার বাবা অথবা মা এবং দ্যাট বাবা মা will have to give an affidavit a declaration that yes আমার কাছে এই টাকাটা আছে এবং I'm maintaining this amount of money for the purpose of his higher study এটা বলতে হবে তখন with these two requirements Thank you very, very much. Once again, যারা ভিউয়ার আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন আমরা multiple important topics cover করছি so আমরা কথা
বলছিলাম about working as a student. So এখন আমি যাচ্ছি to শাইলা আন্টি। একজন স্টুডেন্ট যদি ডিসাইড করেন যে besides studying, alongside studying, উনি also একটি job করবেন on the side, তাহলে আপনার opinion-এ how much can they support themselves? What portion of their bills can they pay with their income? ধন্যবাদ প্রিসিলা, সুন্দর একটা প্রশ্ন। এটা অনেকেরই কোয়ারি থাকে অবশ্য, যে আমি এদেশে আসার পরে, বিশেষ করে ইংল্যান্ডে আসার পরে আমি যে একটা জব করছি আমার পড়াশোনা ব্যতীত, এটা থেকে কতটা টাকা আসছে, আমি কতটুকু খরচ আমি ব্যয় করতে পারবো। আসলে আমি বলবো ডেফিনেটলি আপনার টিউশন ফিটা আপনি কভার করতে পারবেন না। যদি এটা লেভেল 7 এর কোনো কোর্স হয়ে থাকে, যে ক্ষেত্রে আপনি ফ্যামিলি মেম্বার্স বা আপনার হাজবেন্ড যদি হয়ে থাকেন স্টুডেন্ট এবং ওয়াইফ যদি স্পাউস হিসেবে এসে থাকেন, সেক্ষেত্রে হয়তো হাজবেন্ড পড়াশোনা করছেন, ওয়াইফ ফুল টাইম কাজ করছেন, সেক্ষেত্রে হয়তো আপনি সামান্য পরিমাণ পয়সা সেভ করে আপনার টিউশন ফিটা জন্য সেভ করে রাখতে পারেন। কিন্তু আপনি যদি বিলো ডিগ্রি লেভেল, যেটা লেভেল 3, 4, 5 এবং গ্রাজুয়েট লেভেল যেটা 6 হয়ে থাকেন, 6 অথবা অনার্স হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি কাজ করে আপনার টিউশন ফিটা কিছুতেই সেভ করা একেবারে বেশ টাফ হবে আমি বলবো। তো এই ক্ষেত্রে আপনারা কাজ যেটা করছেন 20 ঘন্টা, আপনি ডেফিনেটলি আপনার ফোন বিলস হয়তো কভার করতে পারবেন, আপনার যাতায়াত খরচটাও কিছু কভার করতে পারবেন। একটা স্টুডেন্ট যখন এই দেশে আসে এবং সে যদি 20 ঘন্টার একটা কাজ যদি আমি ধরি, 20 ঘন্টা হিসেবে যদি ধরি, উনি কিন্তু 20 ঘন্টার মানে পার্ট টাইম করছেন, পার্ট টাইম একটা কাজ করছেন, সপ্তাহে উনি 20 ঘন্টা কাজ করছেন। সেই ক্ষেত্রে হয়তো উনি পাউন্ডে যদি আমি বলি, উনি যেই টাকাটা পাবেন সেটা হয়তো 700 থেকে 800 পাউন্ড হতে পারে। এটা তাও হবে যে কোনো সুপার মার্কেটের জব যদি আমি ধরে থাকি, যেমন ম্যাকডোনাল্ডস আছেন, কেএফসি আছে, এরকম আমরা যেটা বলি স্টুডেন্টরা সবাই বিগিনিং এ যে জবটা করে, বিভিন্ন ধরনের সুপার মার্কেট আছে, সেইন্সবেরি, টেস্কো, মার্কস স্পেন্সার, এই ধরনের কাজ যদি হয়, আমি বলবো 700 থেকে 800 পাউন্ড। তো সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া, আপনার যাতায়াত খরচ, আপনার ফোন বিলস, আপনার খাবার, আপনার ক্লোদিং, এই খরচগুলো মোটামুটি আপনি হয়তো কভার করতে পারবেন। কিন্তু আমি বলবো টিউশন ফিটা আপনার আসলে হবে না সেভিংস থেকে, আনলেস আপনি লেভেল 7 এর কোন একটা কোর্সে এসেছেন এবং আপনার হেল্প করার জন্য আপনার স্পাউস আছেন। ধন্যবাদ। Thank you very, very much. So speaking of jobs, আমি এখন আরিফ স্যারের কাছে যাচ্ছি। After graduation, after finishing all the studies, what is the possibility of finding a stable job? Okay, thank you, Priscilla. It's a very wonderful question, nice and relevant question. মানে এটাই হচ্ছে এখন ইনসেন্টিভ, যেটা কেন একজন স্টুডেন্ট ইংল্যান্ডে আসবে, যেখানে হয়তো কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো সেটেল হওয়ার সুযোগ নেই স্ট্রেট ওয়ে আফটার ইয়োর স্টাডি। কিন্তু এখানে যেটা সম্ভব সেটা হচ্ছে, এখন যেটা ওরা অ্যানাউন্স, এখনো যদিও একদম ফুল ডিটেইলসটা আসেনি, বাট তারা বলছে গ্র্যাজুয়েট স্কিমে অবশ্যই যারা 2021 এর যারা গ্র্যাজুয়েট হবে 2020 এর জুন, যদিও আমরা বলি যে সেপ্টেম্বর টু জুন, যেহেতু আপনার টার্ম টাইম, তো জুনের 2021 এর জুনের পর থেকে যারা গ্র্যাজুয়েটেড হবে তাদের স্ট্রেট ওয়ে 2 ইয়ার্স এর একটা ভিসা পাওয়ার অপরচুনিটি এখন অবশ্যই আছে। সো সেই 2 ইয়ার্স, অথবা পিএইচডি হোল্ডার যদি হয় তাহলে 3 ইয়ার্স, তাহলে সেই 3 ইয়ার্সে এটা কিন্তু একটা আমি বলবো এটা গ্রাউন্ড স্টর্মিং একটা পিরিয়ড হবে, যেখানে সে কাজ, তার সাবজেক্ট রিলেটেড এমপ্লয়মেন্ট সে সিক করবে। সেই 2 ইয়ার্স এর ভিতরে সে অনেক ধরনের জব অপরচুনিটি হয়তো পেয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি আমি, কেন এই অপরচুনিটিটা মানে সম্ভাবনাটা বেশি, বিকজ এখন নতুন যে 2021 কে কেন্দ্র করে, মানে ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ওরা কিন্তু এখন স্কিল ওয়ার্কার রুট বলে একটা স্কিম চালু হয়েছে, যেটা আমরা আগে জানতাম যে টিয়ার 2, মানে ওয়ার্ক পারমিট, অনেক আগে যদি বলি এটাকে বলে ওয়ার্ক পারমিট ভিসা, তারপর এটাকে রিপ্লেস করেছিল টিয়ার 2 ভিসা। এখন সেই টিয়ার 2টাকে আবার নতুন করে নাম দিচ্ছে, যে নিউ পয়েন্ট বেড সিস্টেমের আন্ডার ওরা বলছে স্কিলড ওয়ার্কার রুট ভিসা। তো স্কিল ওয়ার্কার রুট ভিসার ক্ষেত্রে এখন যেটা একটা সম্ভাবনাময় দেখা দিয়েছে, সেটা হচ্ছে
অনেক কোম্পানি এই দেশে এখন স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছে, যাতে তারা এইবল হয় যে ইমিগ্রেন্ট যারা আছে এদেশে অথবা ইভেন ওভারসিজ ইন্টারন্যাশনাল অন্যান্য দেশ থেকে তারা এখন তাদের প্রয়োজন অনুসারে তাদের এই স্কিল ওয়ার্কার রুটের যদি জব ভ্যাকেন্সি থাকে তারা তাদেরকে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা স্টুডেন্ট যদি এখানে পড়াশোনা শেষ করে যায় তাহলে ইটস অনেক বেশি ইজি তাদের জন্য সেই স্কিল ওয়ার্কার রুটে তাদের সুইচ করা। এই সুইচিং ইজ ভেরি এটা একটা অনেক স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এটা অনেক বড় একটা অপরচুনিটি। যে স্টুডেন্ট আমি শেষ করলাম স্ট্রেট ওয়ে, আমরা যদিও আগে বলছি যে জেনুইননেস টেস্টের ক্ষেত্রে এটা ওরা চায় যে স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে শেষ করে আবার সে চলে যাবে, বাট এখানে যেহেতু অপরচুনিটি দিচ্ছে 2 ইয়ার্স ফার্স্ট, যে স্ট্রেট ওয়ে ওখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনি গ্রাজুয়েট হয়েছেন ফাইন, ইউ মেক দ্য অ্যাপ্লিকেশন, ইউ গেট 2 ইয়ার্স ভিসা। এখানে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, তখন আপনার এমপ্লয়মেন্ট স্টিক করার অনেক সুযোগ। এরপর যদি ইফ ইউ হ্যাভ ফাউন্ড আউট a company who has got the internet sponsorship license to employ someone with immigration status, যে দেশে সেটেল না, সেই সম্ভাবনাটা অনেক বেশি ওপেন হয়ে যাবে, যেহেতু অনেক কোম্পানি আছে যারা এখন সেই লাইসেন্সটা নিচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু তাদেরকে কাইন্ড অফ এনকারেজ করছে যে তোমরা you make the application, you get the license first so that you can employ someone with immigration status from the inside of the UK অথবা outside even. এখানে কসের একটা ব্যাপার আছে, যে রেস্ট্রিকটিভ আনরেস্ট্রিকটিভ কসের একটা ব্যাপার আছে, এটা হয়তো আমি এখন ডিটেইল আলোচনায় যাচ্ছি না, বাট দেয়ার ইজ অ্যান অপরচুনিটি যেটা ওপেনিং আপ ফর দি স্টুডেন্টস, যে যারা এখানে পড়াশোনা শেষ করবে তাদের জন্য এমপ্লয়মেন্ট মার্কেটে চলে যাওয়ার। এবং এটা আমার মনে হয় এটা নাইস একটা অপরচুনিটি হবে, যেহেতু ব্রেক্সিট থেকে আলাদা হওয়ার প্রেক্ষাপট নিয়ে কিন্তু এই ইয়াটা যেটাকে বলছি যে স্কিল ওয়ার্কার রুট এটা চালু হয়েছে। এবং এই স্কিল ওয়ার্কার রুটে যে ওয়ান্স স্টুডেন্ট ইজ এন্টার্ড, তাহলে 5 বছর পরে কিন্তু সে সেটেলমেন্ট ট্রিগার করতে পারছে। 5 বছর যদি সে এমপ্লয়েড থাকে, সার্টেন লিমিট অফ ইনকাম তাকে যদি দিয়ে দেয়, দেন হি ক্যান সেটেল আফটার 5 ইয়ার্স। Thank you very much. আমি আরেকটি কোয়েশ্চেন করছি to আরিফ স্যার। আমরা কথা বলেছিলাম a lot about student visas. So অনেকেই যেতে চায় to London for different reasons or to the UK in general. So student visa ছাড়া what are other ways to go to the UK একটি জবের জন্য বা লিভিং এর জন্য? ওকে, যেটা আমি হয়তো একটু আগের কোয়েশ্চেনের সূত্র ধরে একটু টাচ করেছি। নরমালি আপনি যদি স্টুডেন্ট বাদ রেখে অন্য যে রুট গুলো আছে, যে সেটেলমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে অবশ্যই স্কিল ওয়ার্কার রুট ইজ দি বেস্ট অপশন ফর দি ইন্টারন্যাশনাল পিপল। ওভারসিজদের জন্য এখন এটা হচ্ছে অনেক বেশি একটা বিগ অপরচুনিটি আমি বলবো, কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস। আগেও কিন্তু এই টিয়ার 2টা ছিল ওয়ার্ক পারমিটের, যেটা নতুন নাম ছিল যে টিয়ার 2টা ছিল, এখন স্কিল ওয়ার্কার রুট বলছে। কিন্তু এখন কিন্তু কিছু পরিবর্তন নিয়ে এসছে। পরিবর্তনগুলো হচ্ছে এরকম যে একটা কোম্পানি, ইউকের কোম্পানিকে আগে কিন্তু একটা রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট বলতো, RLMT। রেসিডেন্ট লেবার মার্কেট টেস্টকে স্যাটিসফাই করে একজন ইমিগ্রেন্টকে যদি সে এমপ্লয় করে, এটা করতে হতো। মানে হচ্ছে কেন তুমি ইউকেতে একজন ব্রিটিশ সিটিজেনকে বাদ দিয়ে অথবা একজন সেটেল পারসনকে বাদ দিয়ে ওয়াই ইউ নিড টু এমপ্লয় সামওয়ান হু ইজ নট এ সেটেল পারসন অর ইমিগ্রেট অর ব্রিটিশ সিটিজেন। এই টেস্টটা ভেরি রিগরাস একটা টেস্ট ছিল। তার মানে একটা কোম্পানি যখনই একজন ইমিগ্রেন্টকে এমপ্লয় করতে যাবে, তাকে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট দিয়েই স্যাটিসফাই করে দেন তাকে এমপ্লয় করতে হতো। এখন যে স্কিল ওয়ার্কার রুট, এমপ্লয়ারদেরকে এখন বলে দিচ্ছে গভর্নমেন্ট যে তোমাদের এই টেস্টটা দিতে হবে না। তুমি যদি চাও যে তুমি তোমার জন্য তোমার একটা ভ্যাকেন্সি আছে এবং তুমি মনে করছো যে এই পার্সনটা ফিট ফর ইয়োর ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্ট পজিশন, তাহলে তুমি এমপ্লয় করতে পারো। তার মানে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট এই হার্ডলটা তার নাই, তাহলে অনেক বেশি ইজি হয়ে গেল। এবং শুধু পূরণ করতে পারবে না নট ফ্রম দি ইনসাইড অফ দি ইউকে, সে কিন্তু ওভারসিজেও যদি অ্যাডভার্টাইজমেন্টটা সে তার ওয়েবসাইটে অথবা কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সিকে দিয়ে দিল, যেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন, সে যেগুলো যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কিংবা অন্য কোনো কান্ট্রি থেকে একজন অ্যাপ্লিকেশন করেছে, যে তার কাছে মনে হচ্ছে হি ইজ মোর ফিট দেন দি পারসন দ্যাট আই হ্যাভ ফাউন্ড আউট ইনসাইড দি ইউকে, তাকেও কিন্তু সে এমপ্লয়মেন্ট দিয়ে নিয়ে আসতে পারে। এই জন্যই আমি বলছি যে স্কিল ওয়ার্কার রুটে প্রচুর, আমরা যদিও জানছি যে দেশে যে যত কোম্পানি আছে তার 3 থেকে 5% কোম্পানি মাত্র এই লাইসেন্সটা নিয়েছে,
কিন্তু এখন গভর্নমেন্ট এনকারেজ করছে যে মোর এন্ড মোর কোম্পানিজ আর কামিং, তারা লাইসেন্স, স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করছে। সেই ক্ষেত্রে বাইরের যারা আমাদের দেশ থেকে এখন আসতে চায়, তারা এটা একটা অপরচুনিটি নিতে পারে। তারা ইন্টারনেট, এটাকে বলে রেজিস্টার স্পন্সর। যদি আপনি গুগল করেন রেজিস্টার স্পন্সর, আমি এক্স্যাক্টলি হয়তো বলছি রেজিস্টার স্পন্সর অফ স্কিল ওয়ার্কার, তাহলে কিন্তু একটা লিস্ট একদম gov.uk এর ওদের নিজস্ব গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্টের নিজেদের ওয়েবসাইটেই দেয়া আছে কোন কোন কোম্পানি যাদের এই লাইসেন্সটা আছে, দ্য লিস্ট। সো আপনি কোন কোম্পানি আপনার পছন্দ হয়, সেই কোম্পানি অথবা আপনার রিলেটেড জব, আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই ধরনের কোম্পানি আপনি ফাইন্ড আউট করার পর যদি দেখেন যে দে হ্যাভ গট আ ভ্যাকেন্সি হুইচ ইজ অলরেডি ডিসপ্লেড ইন দেয়ার ওয়েবসাইট অথবা রিক্রুটমেন্ট এজেন্সিতে, দেন ইউ মেক দ্য অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা করলে স্কিল ওয়ার্কার রুটে আপনি কিন্তু ইংল্যান্ডে আসতে পারেন এবং 5 ইয়ার্স পরেই আপনি সেটেল হয়ে যেতে পারবেন। এটা একটা পদ্ধতি, এটা হলো স্কিল ওয়ার্কার রুটের ক্ষেত্রে। এবং এখানে আরো একটু ফ্লেক্সিবিলিটি আসছে। আগে কিন্তু এই স্কিল ওয়ার্কার রুট মানে টিয়ার 2 তে আপনি লেভেল 6 ব্যতি রেখে আসতে পারতেন, মানে ম্যানেজারিয়াল পোস্ট যেগুলো আমরা বলি, সেই পোস্ট ছাড়া কেউ আসতে পারতো না। বাট এখন কিন্তু ওরা ডাউনগ্রেড করেছে, বলছে ইভেন লেভেল 3 থেকে অনওয়ার্ডস যে কেউ আসতে পারবে। লেভেল 3 থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত জব আসতে পারবে। তো লেভেল 3 ইভেন একজন ব্রিকলেয়ার যদি হয়, ব্রিকলেয়ারও কিন্তু এদেশে এখন চাচ্ছে এবং এটা শর্টেজ অকুপেশন লিস্টে আছে। সে একজন যদি বাংলাদেশের কেউ যদি এখানে হয়তো তার একাডেমিক কোয়ালিফিকেশন লাগছে না, তার মেইন লাগছে যে ওয়েদার হি ইজ কম্পিটেন্ট টু ডু দ্যাট ব্রিকলেয়ার জব, সেই অ্যাপ্লিকেশনটা যদি করে যে কোম্পানি, সেই কোম্পানি তাকে যদি স্পন্সর করে, দেন হি ক্যান কাম। এটা একটা স্কিল ওয়ার্কার রুট বললাম। দেয়ার আর আদার রুটস অ্যাজ ওয়েল। আর দুইটা রুট ব্যাপারে আমি শুধু একটু টাচ করছি। সেটা হচ্ছে একটাকে রুট বলছে ইনোভেটিভ ভিসা। ইফ ইউ হ্যাভ, আপনি যদি বিজনেস পার্সন হন, আপনি যদি বিজনেস পার্সোনালিটি হন এবং সেই বিজনেসের আইডিয়া যদি আপনার থাকে, তাহলে আপনি সেই বিজনেস প্ল্যানটাকে ক্রিয়েট করে আপনি কিন্তু দিতে পারেন। কিছু এন্ডোর্সিং বডি আছে এদেশে, সেই এন্ডোর্সিং বডির এন্ডোর্সিং লিস্ট খুঁজে বের করে যে যারা এন্ডোর্স করতে পারে, আপনি আপনার বিজনেস প্ল্যানটা দিলেন, তারা যদি বলে যে ইয়েস ইউর আইডিয়া ইজ ভেরি নাইস, ভায়াবল এবং নিউ, ইউনিক, এবং এই ধরনের বিজনেস যদি আপনি করতে চান, তাহলে তারা যদি সেই এন্ডোর্সিং বডি যদি আপনাকে এন্ডোর্সমেন্ট করে এবং 50,000 ইনভেস্ট করে আপনি কিন্তু এদেশে আসতে পারবেন তখন। এটাকে বলে ইনোভেটিভ ভিসা। আগে যেটাকে এন্টারপ্রেনার ভিসা আমরা বলতাম, তখন কিন্তু ইনভেস্টমেন্টের লিমিটটা অনেক হাই ছিল। এখন কিন্তু 50,000 পাউন্ডস ইনভেস্ট করে আপনি আসতে পারছেন। বাট ইউ হ্যাভ টু গেট দি এন্ডোর্সমেন্ট ফ্রম দি এন্ডোর্সিং বডি, যে আপনার বিজনেস প্ল্যানটাকে এন্ডোর্স করতে হবে সেই সাথে। এবং এটা কিন্তু 3 ইয়ার্স এর ভিসা দিবে এবং 3 ইয়ার্স পরে কিন্তু আপনি সেটেল করতে পারবেন এই দেশে। ভেরি কুইক সেটেলমেন্টের যে ভিসাটা। আরেকটা ভিসা আছে যেটা স্টার্ট আপ ভিসা বলে, এটাও একই ধরনের ভিসা, যেখানে আপনাকে কোনো টাকাই ইনভেস্ট করতে হবে না, বাট ইউ হ্যাভ টু কাম আপ উইথ এন আইডিয়া হুইচ মাস্ট বি এন্ডোর্সড। সেই আইডিয়াটা অবশ্যই ইনোভেটিভ, নিউ, ভায়াবল হতে হবে এবং এন্ডোর্সমেন্ট যে বডি আছে তারা এন্ডোর্স করবে। দেন ইউ উইল কাম টু দ্য ইউকে স্টেট ফর 2 ইয়ার্স। বাট সেই ক্ষেত্রে আপনার সেটেলমেন্ট ট্রিগার করবেন আপনি 2 ইয়ার্স পরে, দেন ইউ হ্যাভ টু সুইচ টু আদার ক্যাটাগরিজ যেখানে আপনি সেটেলমেন্ট ট্রিগার করতে পারবেন। Thank you very, very much. A next question টি আমি open রাখছি for anyone to answer. যে in the UK maximum যারা বাংলাদেশিরা আছেন ওনারা কি common জবটি করছেন at the moment? For example, New Yorkে অনেকেই কাজ করছেন as taxi drivers or in restaurants or in that level of work. So in the UK maximum বাংলাদেশি people common কি কাজটা করছে সেটা যদি আমাদের সাথে please share করতেন। এটা ডিপেন্ড করে। আসলে আমার মনে হয় আমি হয়তো শালীনুর একটু ইয়ে করবে। বাংলাদেশিরা বিভিন্ন ভ্যারাইটিতে কাজ করে। যারা এখানে পড়াশোনা করেছে, গ্রাজুয়েট হয়েছে, ভালো টেকনিক্যাল সাইডে পড়াশোনা করেছে, তারা কিন্তু ভালো ভালো পজিশনে জব করে। বাট মেজরিটি যারা ইউরোপ থেকে এসছে ফ্রি মুভমেন্ট রাইটে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ এই ট্যাক্সি জবিং এটাই বেশি করে, ট্যাক্সি। আর প্রচুর বাংলাদেশি আছে যারা বাংলাদেশি ওনার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কাজ করে অনেক প্রচুর। এবং এখানে শেফ, এখানে দক্ষ বলতে যে স্কিল লেভেলের জব, যে শেফ, তন্দুরি শেফ এবং কুক স্কিল লেভেলের জব গুলো অনেকেই করে। এবং প্রফেশনের দিক থেকে আমার মনে হয় আমাদের ল প্রফেশনাল প্রচুর এবং প্রচুর ডাক্তার এদেশে আছে।
আমাদের বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের। সো আমার মনে হয় না একদম আলাদাভাবে বলতে গেলে কোন সেক্টরে বেশি, আমার মনে হয় সব সেক্টরেই কম বেশি আছে। শায়লা যেমন ইন্টারপ্রিটিং করে, এই ধরনের প্রচুর ট্রান্সলেটর, ইন্টারপ্রিটার অনেক বাংলাদেশিরা আছে, কাজ করছে। আমি আমি একটু অ্যাড জি, করবো অবশ্যই। প্রিসিলা। যেহেতু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলছি, নর্মালি আমি দেখেছি স্টুডেন্টরা আসার পরে পড়াশোনা শেষ করে রিলেটেড জব কিন্তু অনেক করে। যেমন কম্পিউটার বেস কোনো সাবজেক্ট যারা পড়াশোনা করতে চায়, ডেফিনেটলি ওরা অনেক টেকনিক্যাল ভালো জব করে। আমার অভিজ্ঞতায় আমি অনেক অনেক বাচ্চাদেরকে দেখেছি ওরা ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে টেকনিক্যাল ভালো জব করছে। এবং যারা আমি আর বেস আরিফ কবির চৌধুরী, আমরা যেহেতু ল ব্যাকগ্রাউন্ডের, আমরা সবাই মোটামুটি পড়াশোনা শেষ করে লয়ের সাথে রিলেটেড আছি, আইদার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অথবা ব্যারিস্টার অথবা সলিসিটর হিসেবে কেউ না কেউ কাজ করছে। তবে স্টুডেন্ট থাকাকালীন সময়ে কম বেশি সবাই কিন্তু একটা অড জব করে। আমি অড জব বলতে কিন্তু খারাপ কোনো জবকে বোঝাচ্ছি না, এটা অবশ্যই ভালো। এই দেশে বিশেষ করে ইংল্যান্ডে কোনো জবই ছোট না, আসলে সব জবই ভালো, সব জবই রেসপেক্টেড, আমরা সম্মান করি সব ধরনের কাজকে। তবে স্টুডেন্টরা যে কাজটা করে এটা হচ্ছে ধরেন সুপার মার্কেটের কাজগুলো বেশি করে। আমি আগেও বলেছি বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, যেহেতু এটা পার্ট টাইমের একটা কাজ থাকে, কিন্তু ডেফিনেটলি ওরা পড়াশোনা শেষ করে ভালো ভালো একটা জবই করে। এবং আমাদের এনএইচএস, যেটা আমাদের ন্যাশনাল হেলথ সিস্টেম, সেখানে কিন্তু আমাদের প্রচুর প্রচুর বাংলাদেশি ডাক্তার আছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের কিউসি আরিফ কবির চৌধুরী, আপনি যদি আমাদের ভাইয়ের নামটা বলেন, যিনি নামটা মনে আছে কি আপনার? কুইন, ব্যারিস্টার মোজাম্মেল। জি, ব্যারিস্টার মোজাম্মেল, কিন্তু উনি কিন্তু কিউসি, উনি কিন্তু বাংলাদেশে বড় হয়েছেন, বাংলাদেশে পড়াশোনা শেষ করে এখানকার কিউসি হিসেবে কাজ করছেন। ইয়াংগেস্ট কিউসি। ইজ দ্য ইয়াংগেস্ট কিউসি। তো আসলে ছোট বড় সব ধরনের কাজই কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে মোটামুটি আছে এবং সবাই করছে। এবং আমাদের যে নেক্সট জেনারেশন যারা আছে, তারা ইনশাল্লাহ আমরা যে কাজগুলোর কথা বলছি আরো ভালো ভালো জব করবে। না, ধন্যবাদ। আমার মনে হয় স্টুডেন্ট বিষয় নিয়ে যেহেতু আমরা কথা বলছি, স্টুডেন্টরা এসে ফাস্ট ফুড চেইন যেটা বলছেন যে বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এখানে কিন্তু অ্যাভেলেবল জব পাওয়া যায়। তারপরে হচ্ছে সুপার মার্কেট গুলোতে জব পাওয়া যায়, আরো অনেক ধরনের জব আছে। ইভেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমাদের বাংলাদেশি ওনার, যদিও বলা হয় যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেসিকলি, কিন্তু আসলে এগুলো বাংলাদেশি ওনারদের রেস্টুরেন্ট, সেখানেও জব পাওয়া যায়। এবং আমার মনে হয় না জবে এরকম কোনো অসুবিধা হবে যে স্টুডেন্ট হিসেবে আসলে। বাট সেই জব থেকে যে ইনকামটা করবে, যেটা শায়লা নূর অলরেডি একটু ক্লারিফাই করেছে, হয়তো আপনার থাকা খাওয়াটা ইজিলি হয়তো আপনি মেনটেন করতে পারবেন, বাট ওখান থেকে সেভ করে টিউশন ফিতে জমা হার্ডলি হয়তো কিছু করতে পারেন যদি অনেক বেশি হার্ড ওয়ার্কিং হন, সেই ক্ষেত্রে হয়তো সম্ভব আর কিছুটা। জি, Thank you very, very much. আমি next যাচ্ছি to Shailan T. If আপনি please share করতে পারতেন the healthcare facilities available for those that are in the UK. হ্যাঁ, ধন্যবাদ প্রিসিলা, সুন্দর একটা প্রশ্ন চলে আসছে। হেলথ কেয়ার ফেসিলিটিস আমাদের এখানে অনেক ভালো, আমি বলবো, যেটা ন্যাশনাল হেলথ সিস্টেম এনএইচএস। আমরা কিন্তু সবাই ফ্রি চিকিৎসা পাই। ফ্রি বলতে আমি একটা বলবো, এক্ষেত্রে স্টুডেন্টদের ব্যাপারে অবশ্যই একটা সারচার্জ দিয়ে আসতে হয়, এনএইচএস সারচার্জ দিয়ে আসতে হয়, যেটা অ্যাপ্লিকেশন করার সময় ওদেরকে দিয়ে দিতে হয়। এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টও আছে, কিন্তু আমি যেহেতু অ্যাজ এ ডিপেন্ডেন্ট আমি এসেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার সব ধরনের চিকিৎসা, বিশেষ করে প্রেগনেন্সি কালীন যে চিকিৎসাটা, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি থাকে। এবং আমার বাচ্চারা যেহেতু এখন এদেশে বোর্ন এবং ওরা ব্রিটিশ সিটিজেন, সেক্ষেত্রে ওদের কিন্তু 16 বছর, আপ টু 16 বছর পর্যন্ত ওদের সব ধরনের ওষুধ বলেন বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বলেন, দাঁতের সুবিধা বলেন, ডেন্টিস্ট, সব ধরনের ওরা ফ্রি পাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট হিসেবে আসলেও স্টুডেন্টদেরকে যেহেতু একটা সারচার্জ দিতে হয়, আগে ওরা দিয়ে ফেলে, এটা হচ্ছে অল দ্য ইয়ার রাউন্ডের টাকাটা একেবারে নিয়ে ফেলে। তো ওরা কিন্তু জিপিতে আর কোনো টাকা দিতে হয় না, জেনারেল ফিজিশিয়ান যেটা ডাক্তার দেখাতে হয়, এটাতে কিন্তু আর কোনো টাকা দিতে হয় না। যেমন বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টে গেলে আপনাকে আগে থেকে পয়সা দিতে হবে, ডাক্তার দেখার পরে যে ডাক্তারের যে বিলটা আছে সেটা দিতে হয়, এখানে কিন্তু এরকম নেই। এবং ওয়ান্স আপনি ব্রিটিশ সিটিজেন হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ সিস্টেমটাতে আপনি ফুললি ঢুকে গেলেন, আমি বলবো সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এবং এটা আবার অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনার ইনকাম লেভেলটা কত।
কিছু ইনকাম লেভেল যেমন ধরেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেটার নিচে যদি আপনি ইনকাম লেভেলও থাকেন বা আপনি বিভিন্ন ধরনের, যেহেতু এখানে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বেনিফিট প্রোভাইড করে থাকেন, সেই ধরনের বেনিফিটে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার চিকিৎসাটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটা সার্টেন অ্যামাউন্টের উপরে পয়সাটা আর্ন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্সও দিতে হচ্ছে এবং আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ এনএইচএস কে টাকা দিতে হয়। তবে আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে এটা 16 বছর পর্যন্ত ফ্রি হয়ে থাকে, আমি তো বলেছি আগে, এবং প্রেগনেন্সি কালীন সময়টা এখানে খুব ভালো যায়। আমি যতটুকু জানি যে ইউএসএ তে আপনার একটা ইন্স্যুরেন্স নিতে হয়, হেলথ ইন্স্যুরেন্স। এটা কিন্তু ইংল্যান্ডে এইটা নাই, ইন্স্যুরেন্স ব্যাপারটা নাই, এটা প্রাইভেট হয়ে থাকে যারা প্রাইভেটে যাচ্ছেন। কিন্তু আমরা যেহেতু ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের সিস্টেমের কথা বলছি, এটা কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে থাকে। আরিফ কবির, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান। না, আমার মনে হয় ইউ হ্যাভ কাভার্ড ইট। যেহেতু এনএইচএস সারচার্জ, যেটা আইএইচএস আমরা বলি, ইমিগ্রেশন হেলথ সারচার্জ দিতে হচ্ছে, যেহেতু যারা এদেশে সেটেলড না এবং ব্রিটিশ সিটিজেন না, তাদেরকে সবাইকে এই সারচার্জটা দিতে হবে। এবং এটা বাৎসরিক কিন্তু এখন একটু অলরেডি ইনক্রিজ হয়ে গিয়েছে। স্টুডেন্টদের জন্য এটা 470 পার ইয়ার এখন। সো আদার ক্যাটাগরিতে হলে সেটা আরো বেশি। সো সো তাদেরকে এটা যেহেতু দিচ্ছে, তারা জিপিতে রেজিস্টার্ড হবে, দেন দে ক্যান চেক ইট, বাট প্রেসক্রিপশন ফি তাদেরকে অবশ্যই দিতে হবে। Thank you very, very much. I think আমরা cover করেছি almost the most important topics, and এখন আমরা যাব to cover the comment যারা ভিউয়াররা যে কোয়েশ্চেন করেছেন। and বাগান, if you are still in the comment section, আমি actually request করব if you could join and share your thoughts on any of the upcoming questions. So going to the questions from the comment section, MD Abdul Majid comment করেছেন if COVID কোনো impact করেছে কিনা on attaining student visas. কোভিড কাইন্ড অফ করেছে, ইনফ্যাক্ট করেছে বলতে হচ্ছে স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি গুলো অলরেডি কোভিড গাইডলাইন দিয়ে দিয়েছে। হয়তো আপনার ভিসা হয়ে গেছে, যাদের জানুয়ারি সেশন শুরু হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি বলছে যে ইংল্যান্ড আসার পর হয়তো ফেস টু ফেস সে ক্লাসটা করতে পারবে না, তখন তাকে যেহেতু কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও ফ্রম দিস মানডে কোয়ারেন্টাইন পিরিয়ড আগে ছিল 14 ডেজ, বাট এখন হচ্ছে এটা 10 ডেজ শুরু হবে ফ্রম মানডে। সো শুরু হওয়ার পরে হয়তো পার্টিকুলার ইউনিভার্সিটি তখন বলে দিবে যে তুমি এতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস করবে, দেন ফেস টু ফেস উইল রিজিউম। এটা ইউনিভার্সিটি একটু ইম্প্যাক্ট অবশ্যই হয়েছে। ইউনিভার্সিটি এখন যারা পড়াশোনা করছে, এখন ইউনিভার্সিটি কিন্তু অলরেডি, বিশেষ করে এই যে সেকেন্ড লকডাউনের ক্ষেত্রে, ইউনিভার্সিটির সবাই কিন্তু ফেস টু ফেসটাকে বন্ধ করে অনলাইন ক্লাস দিয়েছে। সো একটু ইম্প্যাক্টেড হয়েছে, বাট আমার মনে হয় নেক্সট ইয়ার থেকে ইট উইল গো ব্যাক টু নর্মাল ইনশাআল্লাহ। That's definitely very nice to hear. Additionally, বাগান আপনার most recent ভিডিওটি যে আছে সেটার comment sectionে আমি লিঙ্কটি দিয়ে দিব to join this stream so that you can share your thoughts and opinions on the upcoming questions, because আপনি clearly very knowledgeable on everything, and আপনি maybe আপনার opinions and thoughts and advice share করতে পারবেন আমাদের সাথে. So after everything, maybe after a session D, a question গুলো cover করা হয়, if you could please join and share your advice regarding student visas and traveling to the UK. So Tamim Iqbal, I think আমরা এটা briefly cover করেছিলাম in the middle of this live stream, but উনি comment করেছেন HSC pass করার পর is it still possible to go to London? If I can take on the questions, yes, it is possible. HSC equivalent to A levels basically, but you have to show that you meet the English language requirement. সেই ক্ষেত্রে বিলো ডিগ্রি লেভেল আপনার হয়তো ফাউন্ডেশন কোর্সের জন্য আপনাকে হয়তো তারা নিতে পারে বিফোর ইউ গো টু দি অরিজিনাল, মানে মূল গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট লেভেল কোর্সে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা দেখাতে হবে, যদি ইফ ইট ইজ বিলো ডিগ্রি লেভেল কোর্স দে অফার, তাহলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে B1। B1টা হচ্ছে IELTS এর ইকুইভ্যালেন্ট টু 4 অনওয়ার্ডস। সো আর যদি ডিগ্রি লেভেল অনওয়ার্ডস আপনি যদি কোনো কোর্সে ভর্তি হন, সেটা আপনাকে ফুলফিল করতে হচ্ছে B2। আমরা যদি ইকুইভ্যালেন্ট করি IELTS, তাহলে 5.5 অনওয়ার্ডস অল কম্পোনেন্টসে।
তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এইচএসসি যেহেতু আপনি ইংলিশ ওখানেও পড়েছেন, তাহলে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, আমার মনে হয় আপনি অবশ্যই আসতে পারেন। Thank জি, you very much. আমি বলবো যে 18 বছরের পরে যে কোনো বয়সের স্টুডেন্টরা আপনারা যদি পড়তে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারবেন। তবে 16 অথবা 17 বছর বয়স যদি হন সেক্ষেত্রে আপনার কিন্তু প্যারেন্টস এর সম্মতি লাগবে। Thank you very much. বাগান কমেন্ট করেছেন এবং কোয়েশ্চেন করেছেন, স্টুডেন্ট ভিসাতে যখন ট্রাভেল করেন to the UK, কোনো সেট লিমিট আছে কিনা on the number of hours that you can work at a side job? Yes, I think I have covered it already. যদি আপনার কোর্সটা below degree level হয়, then per week you can only work 10 hours per week in the term time. So term time এ 10 hours এর বেশি অবশ্যই কাজ করতে হবে না। যদি করে এবং if it is detected by them, so you will be in immigration breach, যেটা আপনার জন্য অনেক মানে ডেঞ্জার নিয়ে আসবে। এবং যদি ডিগ্রি লেভেল অনওয়ার্ডস কোনো কোর্স আসে এবং সেক্ষেত্রে সে 20 hours per week কাজ করতে হবে। So this is the set limit, but it is the limit within the term time. আমরা আবার ক্লারিফাই করছি, যদি টার্ম টাইম না হয়, যদি ভ্যাকেশন থাকে ইউনিভার্সিটি, then you are allowed to do full time work. Okay. Thank you very, very much. I think those were all the questions from the comment section. আপনাদের যদি কোনো final thoughts থাকে about the whole process and how to do everything well and how to stay motivated through everything, আপনাদের final thoughts please share করবেন। আমি প্রথম যাচ্ছি to Shailanti, please. ধন্যবাদ প্রিসিলা, অনেক সুন্দর 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 একটা লাইভ ছিল। আমি শিওর এটা অনেকেরই উপকার আসবে। আমি জাস্ট ফাইনাল রিমার্কস হিসেবে বলতে চাচ্ছি, যেহেতু পোস্ট ব্রেক্সিট ইউকে ইউনাইটেড কিংডম ইউ থেকে বের হয়ে চলে আসতেছে, যদিও আমরা বলেছি যে স্টুডেন্টদের জন্য হয়তো বিশাল কোনো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, কিন্তু পড়াশোনা শেষ করে 2 বছরে যে আপনারা জব খোঁজার যে একটা বিশাল সুযোগ পাচ্ছেন সেটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন পড়াশোনা শেষ করে, এবং এটা আপনাদের সেটেলমেন্টের ক্ষেত্রে বিরাট একটা সুযোগ করে দিচ্ছে। তা আপনারা যারা চাচ্ছেন, চিন্তা করছেন যে এখনই আসবেন, এটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেরাও এটা রিসার্চ করতে পারেন। gov.uk তে এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা ডিটেল পেয়ে যাবেন। এবং যারা এজেন্সির মাধ্যমে কাজ করতে যাচ্ছেন, প্লিজ বিয়ার ইন মাইন্ড যে কোনো ধরনের প্রতারণার শিকার যেন না হচ্ছেন। এবং আরিফ চৌধুরী যেটা আরেকটা বলেছে যে ওয়ার্ক পারমিট যে নতুন একটা সম্ভাবনা খুলে দিচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই স্পন্সর যারা যেই কোম্পানির আন্ডারে কাজ করতে যাচ্ছেন খেয়াল করে রাখবেন, খেয়াল অবশ্যই করবেন যে আপনারা স্পন্সর কোনো লাইসেন্স দিতে পারছে এরকম কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে আসছেন কিনা। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা আগান, ইনশাল্লাহ আপনারা হয়তো ইউকে তে আপনাদের সেটেল হওয়াটা অনেক বেশি ইজি হবে। এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট যারা আসতে যাচ্ছেন। ধন্যবাদ প্রিসিলা আবার এই সুন্দর একটা লাইভের জন্য। Thank you so much. Arif sir, if you could please share your final thoughts with the viewers. থ্যাংক ইউ প্রিসিলা, আমি প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে for invite me to this wonderful show. Thank you. আমার সব ভিউয়ার্সদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে ছিলেন, যারা প্রশ্ন করেছেন। তা আমরা চেষ্টা করেছি বেসিক্যালি একটু জেনারেল ডিসকাশন করতে। আমরা যদি কোনো ভুলও করে থাকি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এটা দেখার সুযোগ আছে যেহেতু আমরা যেগুলো আলোচনা করেছি সবগুলো পাবলিক ডোমেইনে আছে, সব পাওয়া যাবে। তা আমার মনে হয় যে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার দরকার নেই। ইউনিভার্সিটি বা ইউকে কিন্তু সবসময় ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দেয় যারাই আসলে পড়তে আসতে চান। আমার মনে হয় ইউকে ক্যান বি এ ভেরি গুড ডেস্টিনেশন। লাইফস্টাইল বলেন, আমরা যেহেতু এই দেশে অনেকদিন ধরে আছি, সোশ্যাল সিকিউরিটি বলেন, সব দিক থেকে এই দেশ ওয়ার্ল্ড ক্লাস। সো সেক্ষেত্রে এবং এডুকেশনে যেহেতু এখানে অনেক বেশি হাই স্ট্যান্ডার্ড এডুকেশন দেওয়া হয়, আমার মনে হয় ইউকে কে ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার টিউশন ফিটা যেন অবশ্যই আপনার অ্যারেঞ্জ থাকে, যাতে আপনার স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে আপনার কোনো বাধাগ্রস্ত না হন। এবং এখান থেকে আপনি যদি ডিগ্রি নিয়ে দেশে যদি সেটেল নাও হতে পারেন, তাহলে আপনার পৃথিবীর যে কোথাও আপনি যান, এই ব্রিটিশ ডিগ্রি কিন্তু আপনার সবসময় কাজে লাগবে। আপনি ভালো জব পাবেন, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি, আপনার নিজের কান্ট্রিতে অনেক ভালো জব পাবেন এবং আপনার লাইফ অনেক অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে ইউকে কোনো ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে পারেন। তো সেক্ষেত্রে আমি অ্যাডভোকেট শালীন অলরেডি যেটা আপনাদেরকে অ্যাডভাইস করেছে, আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা অথরাইজড যারা এজেন্ট, যারা ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে তারা অথরাইজড এবং
তারা আপনার কাছ থেকে কোনো fee নিবে না, they will just submit your application on your behalf. Then university will definitely contact you and communicate definitely if they want to know or তাদের যদি অন্য কোনো কিছু দরকার হয়। তো সেই ক্ষেত্রে ইংল্যান্ড ডেফিনেটলি উড বি এ ভেরি গুড ডেস্টিনেশন, ভালো কান্ট্রি যেখানে আপনি হায়ার এডুকেশনের জন্য আসবেন, যেটা আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটি হতে পারে ইনশাআল্লাহ। আমার মনে হয় বি অপটিমিস্টিক অ্যান্ড ইফ ইউ হ্যাভ দি ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি দেন ডেফিনেটলি ইউ এক্সপ্লোর ইট। I should advise that. Thank you once Thank again, you. Priscilla, for inviting me to your wonderful show. Thank you very much indeed, and thanks, Advocate Sharana. Of course. Thank you so much for joining and for taking the time out of your day to share such useful and helpful information for the viewers. When the live stream initially started, I got many, many positive comments about your presentation style and the way you address the viewers in general. So that was very nice to see. And if anyone wants to join the stream or share any advice regarding this topic, the link will be posted soon on my community tab. But thank you so much. It truly was an honor to be able to stream with you today and to cover such important things. And I'm hoping that we'll be able to cover more important topics sometime in the future. Thank you so much. Thank you, Priscilla. Thank you. Assalamu alaikum. Walaikum salam. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you so much যারা এই লাইভ স্ট্রিমে আছেন এবং once again আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, the link to join this live stream will be given in the community tab of my channel. So Mehdi Hassan, thank you আপনার কমেন্টের জন্য। MD Abdul Majid, you're very very welcome. আমি খুশি হয়েছি যে আপনি লাইভ স্ট্রিমটি এনজয় করেছেন। নাজরুল ইসলাম, thank you very much একটি বলার জন্য যে এই লাইভ স্ট্রিমটি হেল্পফুল ছিল। Canada Twins Vlogs, nice to see you here today. Thank you. Runa's family, thank you for the hearts throughout this stream. MD Hussein, thank you so much. আপনার কমেন্টের জন্য। NMC Dubbing Show, nice to see you again. I feel like it's been a long time. Jashimuddin, thank you. Cooking Studio by Sonia UK, thank you. Mustaq Ahmed, I'm good. How are you? Abdul Aziz BD, thank you. Bagan Arbagan, thank you very much for joining. Assalamu alaikum. How are you today? Hello, assalamu alaikum. Walaikum salam. Can you hear me? I think there's a little bit of crackle because I'm using an iPhone, and when you just come on for a few seconds, it's a bit distorted. But I hope you can all hear me. I can hear you very clearly. Okay, so I don't know. I mean, I didn't study much because when we were young, we had to go to work. So I don't have that much knowledge in the studying. But my brother studied. I mean, my brother, he became an ex-mayor of Camden, the first Muslim mayor, the youngest Muslim mayor. He got an OBE and then council leader as well. So there's no stopping you when you want to study. The sky's the limit. And I think Amra Bangladeshi, we have to study. Without studying, we cannot progress. You work, all our parents, we work hard so our children can study, so they can get a good, decent job. But at the moment, I think in UK, it's very difficult. Central London, lodging, boarding, finding a job. So I don't know if the students who are coming over, what's going to happen with them. So, but studying is a must. I mean, now you got Bengalis in every field. Mm-hmm. Every single field you got Bengalis. If you want from a builder, from a delivery guy to say top level magistrates, in Parliament we got Roshna Ali, we got Tulip Siddiqui. I know Tulip Siddiqui very well. She's related to Sheikh Hasina and a lot of other people, top level of assets. So study is a must, I think, Bangladesh. But I think the only issue with our people from Bangladesh who are coming over, I don't know if it's a good thing or a bad thing. Top students are going to be headhunted. So they will be taken out of Bangladesh, Mm-hmm. which is a loss for Bangladesh. It's a gain and a loss because all the top, right? So I don't know if it's a good thing or a bad thing, but we have to study. Children have to study. India progressed recently because nearly everyone in India can speak English. Mm-hmm. Have you seen every single person in India?
তারা ইংলিশ মারতে পারে, very good English they speak, and Bangladesh is on that level now. Bangladesh GDP has risen. It's higher than India. I think it's one of the highest in Asia now, and it's all due to hard work. And sometimes you will find people who talk negative about us Bengalis, but no, 99% people are hardworking. You give them a decent job, they will do it. Look at you. How old are you? You're very young. I'm Mashallah, mashallah, you got so many people watching you on Thank you. YouTube. A beautiful platform you got, and inshallah you will grow, get onto another level. So that's Thank you. well, I mean, I'm nearly old now. I've had businesses from a pizza shop to a wedding hall to a snooker club. Mashallah, I'm happy I've got it. But I think education is a must because we didn't study. So you educate yourself. You can have a business on the side, right? So you can always fall back on your education. Definitely. So that is all I want to say. And love Bangladesh. Look after everyone in Bangladesh. Even people abroad, we are all brothers and sisters. And if we don't help each other, no one else is going to do that. So that's the main thing. Also, Bangladeshi people who come over, students here, help them if you can. Give them a job in your businesses, right? And help each other. That's the best way. And it's a pleasure talking to you. This is the second time, I think, I'm Yes. talking to you. And I do watch your programs. I watch the other one, the English one channel you got as well. And that's inspiring. You're Thank you inspiring very a lot much. of young people. And thank you for having me on the show. And Of if there's course, any thank you questions so you want to much. ask me, you can ask me any questions if you want. I mean, I think you've been answering questions in the comment section throughout I this, was which I really do appreciate. So thank best you. of my knowledge, what I know, 40 years I've been living in the UK for 45 years. I came over when I was 4 years old. Mhm. So I've seen it all from the bad times to the good times. And before it was very hard for Bangladeshis. I think the only business before was Indian restaurants. So we had no choice. It was only Indian restaurants. Now in I mean, another thing is YouTube was actually started by Bengali. I don't know if you know. One of the founders was Bengali. His father was Bengali. I think his mother was German, right? So remember that as well. So there is nothing stopping us reaching the top level. So always, inshallah, everyone, work hard and be a good person. That's it. Just help each other, and inshallah, we'll get along. And watch everyone's channels. Thank you so much. Thank you very much, Thank and you assalamu very alaikum, much. everyone. Alaikum salam. Okay. Thank you Thank you. for Allah your Hafiz. Thank you. Bye. continuous support as well on videos and everything, which I really do appreciate. অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন, কোয়েশ্চেন করেছেন, কমেন্ট করেছেন and থেকেছেন throughout this stream. I really do appreciate it. আশা করছি যে next week আপনাদের সাথে আবার দেখা হবে, but COVID unfortunately still very prevalent around the world fully. So আপনারা safe থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন and most importantly ভালো থাকতে চেষ্টা করবেন. আসসালামু আলাইকুম.